গত সেশনে কিওয়ার্ডের প্রকারভেদ, কিওয়ার্ড কত প্রকার, কি কি এই জিনিসগুলো যাচাই করছিলাম। আজকে আমাদের একটু প্র্যাকটিক্যালি মুভ করা উচিত ছিল যে আমরা কিভাবে কিওয়ার্ড গুলাকে রিসার্চ করে বের করব, কারণ দিন শেষে উদ্দেশ্য একটাই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ ওই কিওয়ার্ড গুলোর উপরে ধরেই হচ্ছে আমাকে ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে হবে, কন্টেন্ট র্যাঙ্ক করাইতে হবে। সো একটা জিনিস একটু বলে রাখি আজকে, এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড যে রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চ করার আগে একটা জিনিস বুঝতে হবে যে এই কিওয়ার্ডের জন্ম আসলে কিভাবে। মানুষজন যখন গুগলে সার্চ করে বা আমরা অ্যাজ এ ইউজার যখন গুগলে সার্চ করি, তখন নির্দিষ্ট কোনো একটা টপিক বা ক্যাটাগরির প্রোডাক্ট ধরে সার্চ করি না। আপনি যাই লিখে সার্চ করেন সেটা কোনো না কোনো একটা ক্যাটাগরির আন্ডারে পড়ে না, কোনো একটা প্রোডাক্টের আন্ডারে পড়ে না। সেটা যদি আপনি যদি মোবাইল খোঁজেন, আপনি যদি এসে মোবাইল সম্পর্কে ইনফরমেশন জানতে চান, আপনি যদি কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন জানতে চান, আপনি যদি স্মার্ট ওয়াচ সম্পর্কে হচ্ছে ইনফরমেশন জানতে চান, আপনি কোনো একটা হেডফোন কিনতে আসছেন, এইগুলো সব কি ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে পড়ে না? ইলেকট্রনিক ডিভাইস। আপনি যদি বলেন হাতের ব্রেসলেট খুঁজতেছেন, আপনি হচ্ছে স্টাইলিস্ট ওয়াচ খুঁজতেছেন, নট স্মার্ট ওয়াচ, নর্মাল অ্যানালগ ওয়াচ খুঁজতেছেন, আপনি মাথার ক্লিপ খুঁজতে পারেন, আপনি পাঞ্জাবি খুঁজতে পারেন, আপনি টি শার্ট খুঁজতে পারেন, আপনি থ্রি পিস খুঁজতে পারেন, আপনি শাড়ি খুঁজতে পারেন, যাই খুঁজেন এগুলো কি ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ ক্যাটাগরির মধ্যে পড়ে না? এই আইটেমগুলো ফ্যাশন ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ, জুতা হইতে পারে, এগুলো সবকিছু ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে পড়ে। আপনি ধরেন বাচ্চাদের ডায়াপার খুঁজতেছেন, বাচ্চাদের বেবি ফিডিং হচ্ছে বোতল খুঁজতেছেন, এগুলো সব কি বেবি ক্যাটাগরির আন্ডারে পড়ে না? বেবি স্ট্রলার খুঁজতে পারেন, বেবিদের যে গাড়ি আছে এগুলো খুঁজতে পারেন। কোনো না কিছু যাই খুঁজি এগুলো কোনো না কোনো একটা টপিকের আন্ডারে পড়ে, কোনো না কোনো একটা ক্যাটাগরির আন্ডারে পড়ে। এই যে ক্যাটাগরি বা টপিক, এটাকে এসইও তে বলা হয় নিশ। কি বলা হয়? নিশ। এই নিশের আন্ডারেই সাধারণত আমরা যাই বলি যে নিশ, এই নিশের আন্ডারেই সাধারণত হাজার হাজার কিওয়ার্ডের জন্ম হয়। যেমন আপনার ক্লায়েন্ট মাউস বিক্রি করে, শুধু মাউস বিক্রি করে, মাউস অনেক রকমের হয়, নর্মাল টাইপের মাউস হয়, গেমিং মাউসও হয়, এই দুই ধরনের মাউস হয়। এখন এই মাউসের মধ্যে হাজারটা ব্র্যান্ড আছে, হাজারটা কোয়ালিটি আছে, হাজারটা ক্যাটাগরি আছে, এক একটা মাউসের সিস্টেমেটিক কাজগুলো এক এক রকম, এক একটা মাউসের লাইফ সাইকেল এক এক রকম। এক একটা মাউস কখনো কখনো 30,000 ক্লিক পর্যন্ত অ্যাক্টিভ থাকে, কখনো কখনো 1 লাখ ক্লিক অ্যাক্টিভ থাকে, কখনো 5 লাখ 10 লাখ ক্লিকেও হচ্ছে অ্যাক্টিভ থাকে। সো ডিফারেন্ট ডিফারেন্ট টপিক। তো নিশের আন্ডারে সাধারণত একটা ওয়েবসাইট তৈরি হয়। নিশ সাধারণত দুই প্রকার: এক সিঙ্গেল নিশ, দুই মাল্টি নিশ বা মাইক্রো নিশও বলে অনেকে এটাকে। সো নিশ হচ্ছে দুই প্রকার। আমি যদি বলি নিশ, সো নিশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল নিশ অ্যান্ড আরেকটা হচ্ছে মাল্টি নিশ। ঠিক আছে, এই হচ্ছে দুই প্রকারের হচ্ছে নিশ হয়। সিঙ্গেল নিশ কি? যেই সমস্ত ওয়েবসাইট শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক টপিক নিয়েই কথা বলে, স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই সমস্ত ওয়েবসাইট গুলাকে সিঙ্গেল নিশ ওয়েবসাইট বলে। যেমন উদাহরণ যদি দেই, যেমন ধরেন আহ techgearlab.com, সাপোজ এই ওয়েবসাইট একটু খেয়াল করে দেখেন। এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যা কিছু নিয়ে কথা বলা আছে, যা যা ওয়েবসাইটে অনেক কিছু আছে, অনেক টপিক নিয়ে কথা বলেছে, বাট যত ধরনের টপিক সব হচ্ছে টেকনোলজি রিলেটেড। যেমন ইলেকট্রনিক্স এর সমস্ত জিনিস, ইলেকট্রনিক্স এর কার, ইলেকট্রনিক্সের গ্যাজেট, ড্রোন, গেমিং। তারপর কিচেনের মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রনিকের যে কিচেন গুলো থাকে, অডিও জিনিসগুলো ইলেকট্রনিক্স এর জিনিস, হোম এন্ড গার্ডেনের মধ্যে কিছু জিনিসপত্র হয়তো বা আনছে। হেলথের না, এটা তো আবার মাল্টি নিয়ে চলে আসছে, হেলথের স্ট্যান্ডার্ড একটা ফিটনেসের ব্যাপার, ফিটনেসের মধ্যে হয়তো বা জিনিসপত্রই আছে। ট্যাবলেট ট্যাবলেট নেই দেখছেন, সব ঘড়ি টড়ি আছে, ইলেকট্রনিক্স টাইপের জিনিসপত্র আছে। তারপরে ফ্লোরিং এর ক্ষেত্রে যদি আসি, ইলেকট্রনিক ডিভাইস, এই যে ভ্যাকুয়াম ক্লিনার আছে এদের। দেন আপনি অফিসে যদি আসেন, এই যে কিবোর্ড মাউস এগুলো নিয়ে, মানে এরা বিক্রি করতেছে কি না, অথবা অথবা তারা বিক্রি করতেছে, অথবা তারা হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস করতেছে, বাট যা আছে সমস্ত কিছু হচ্ছে টেকনোলজি রিলেটেড, টেক রিলেটেড আইটেম। লাইক আমি যদি এখানে আসি কার্স অ্যান্ড অটো, দেখেন
এগুলোর ভিতরে যে অটোমেটিক যে গ্যাজেটস গুলো থাকে, গাড়ির ভিতরে যে গ্যাজেটস গুলো লাগানো যায়, এগুলো হচ্ছে অটো গিয়ারের গ্যাজেট গুলো হচ্ছে এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, সবই টেকনোলজি, ইলেকট্রনিক্স এর ডিভাইস, ইলেকট্রনিক্স এর আইটেম হচ্ছে ওনারা এটার মধ্যে নিয়ে কথা বলতেছে। তাহলে এই ওয়েবসাইটে আর কিছু নাই। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন, হেলথেও যদি আসেন, পার্সোনাল কেয়ারে যদি আসেন, দেখেন পার্সোনাল কেয়ারের জন্য যে ট্রিমার, ইলেকট্রনিক ডিভাইস, তারপরে শেভিং টাইপের আইটেম গুলা, দেন এই যেগুলো হচ্ছে হিট মাপার বা কিছু একটা মেবি, থার্মোমিটার, সরি থার্মোমিটার এগুলা, দেন হচ্ছে এখানে ইলেকট্রিক টুথব্রাশ, এদিকে হচ্ছে অন্যান্য টাইপের ফেসিয়াল টোনার আইটেম, যা যা লাগে আর বাট সবই হচ্ছে ইলেকট্রনিক টাইপের হচ্ছে আইটেমস। আর আরেকটা ওয়েবসাইট আমরা একটু চেক করি, সেটা হচ্ছে ওয়্যার কাটার। এই ধরো ওয়েবসাইটটি একটু দেখেন। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন গিফট আইটেম নিয়ে কথা বলা হয়েছে। গিফটের মধ্যে হলিডে গিফট, তারপরে গিফট ফর কিডস, এবার কিডস এর মধ্যে আবার বয়সের ভাগ আছে, যে 6 বছরের নিচের বয়সের বাচ্চাদের জন্য কি গিফট কেনা যেতে পারে, 7 আর 10 বছরের বাচ্চাদের জন্য, টিনেজদের জন্য কি গিফট কেনা যেতে পারে। আবার এখান থেকে হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে ভ্যাকুয়াম ক্লিনারও বিক্রি করতেছে। আবার কিচেনের মধ্যে সে ফ্রিজ নিয়েও কথা বলতেছে। সে আবার মানুষের হেল্প নিয়েও কথা বলছে, ট্রেডমিল, জিম ব্যাগ। আবার মানুষের সাথে টেকনোলজি নিয়ে কথা বলতেছে, যেমন ওয়াইফাই, রাউটার, পোর্টেবল পাওয়ার স্টেশন, ওয়্যারলেস চার্জার, এগুলো নিয়ে কথা বলতেছে। আবার বেবি আইটেম এটার মধ্যে চলে আসছে, বেবিদের বোতল, বেবি ওয়ার্মার, বেবি ফর্মুলা, প্রেগনেন্সি টেস্ট, বেবি পিলো, এগুলো চলে আসছে। আবার মানুষের লাইফস্টাইল নিয়েও সে কথা বলছে, ছেলেদের জিন্স, মেয়েদের জিন্স, তারপর হচ্ছে লেগিংস, অ্যান্ড কিডসদের পায়জামা, রেইন জ্যাকেট, যা যা লাগে সব আবার এখানে কথা বলে। তার মানে এই ওয়েবসাইটের মধ্যে বাচ্চাদেরকে নিয়েও কথা বলা হয়েছে, মানুষের লাইফস্টাইল নিয়েও কথা বলা হয়েছে, টেকনোলজি নিয়েও কথা বলা হয়েছে, কিচেন আইটেম নিয়েও কথা বলা হয়েছে, বাড়ি ঘর কেমনে সাজানো লাগবে বা এটা নিয়ে কথা বলেছে, আবার গিফট নিয়েও কথা বলা হয়েছে। গিফট আলাদা একটা টপিক, হোম গার্ডেন আলাদা একটা জিনিস, হেলথ অ্যান্ড লাইফস্টাইল আরেকটা অন্য একটা জিনিস, বাচ্চা আরেকটা জিনিস, সবগুলা সেপারেট সেপারেট জিনিস না? অথচ সবগুলা জিনিসকে একটা ওয়েবসাইটের ভেতরে নিয়ে এসে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলা হচ্ছে। এই যে একটা একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল আইটেম, মাল্টিপল টপিক নিয়ে কথা বলা হচ্ছে, এই সমস্ত ওয়েবসাইট গুলোকে বলা হয় মাল্টি নিশ ওয়েবসাইট। আমি কি বুঝতে পারছি স্যার? এদেরকে মাল্টি নিশ ওয়েবসাইট বলে। আর যখন একটা সিঙ্গেল ওয়েবসাইটের মধ্যে এরকম সিঙ্গেল একটা স্পেসিফিক টপিক নিয়ে হচ্ছে কথা বলা হয়, তখন এই সমস্ত ওয়েবসাইট গুলোকে বলা হয় হচ্ছে আমাদের সিঙ্গেল নিশ ওয়েবসাইট। ক্লিয়ার স্যার? ওকে, বাকি ডিটেলে ঢুকবো, নামাজ পড়ে আসি। হচ্ছে মাল্টি নিশ কি এই ব্যাপারটাতে। এখন চলেন রিসার্চের মধ্যে আস্তে আস্তে আরেকটু থিওরিক্যাল ব্যাপার স্যাপার আছে, যাব সেগুলো নিয়ে আস্তে আস্তে আগাই। এখন ধরেন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে হয়তো বা গুগলে সার্চ করছেন। কথার কথা আপনি গুগলে সার্চ করছেন হচ্ছে ফ্লাই ফিশিং, ওকে? আপনি ফ্লাই ফিশিং লিখে সাপোজ কথার কথা গুগলে সার্চ করলেন। আচ্ছা, ফ্লাই ফিশিং এটা তাহলে কিওয়ার্ড না? গতকালকে তো শিখছি 2 ওয়ার্ড হইলো একটা কিওয়ার্ড, 3 ওয়ার্ড হইলো কিওয়ার্ড, 5 ওয়ার্ড হইলো একটা কিওয়ার্ড। তো লেটস ফ্লাই ফিশিং লিখে আপনি এভাবে সার্চ করছেন। আমি একটু কেটে দিই এগুলোকে, ওকে। লেটস আপনি সার্চ করলেন, সার্চ করার পরে ডেটা তো এই জায়গার মধ্যে আসছে, ওকে, ভালো কথা। এখন একটা কিওয়ার্ড রিসার্চ যখন করব, রিসার্চ করার সময় কি কি জিনিস মূলত হচ্ছে আমাদেরকে মাথায় রেখে হচ্ছে আগাইতে হবে, এই জিনিসগুলো একটু আগে বুঝি। যে কোন কোন ব্যাপারগুলো হচ্ছে একটা কিওয়ার্ডের যখন রিসার্চ করতে বসবো তখন রিসার্চ করার সময় হচ্ছে মাথায় নিয়ে রাখবো। প্রথমত আসেন, যে যখন একটা কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন তখন রিসার্চ করার সময় আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। এই হচ্ছে একটা টপিক, এই জিনিসটা আমরা চেক করব। সেকেন্ড চেক করব যে এই যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতেছি, এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কত। ঠিক আছে, ডিফিকাল্টি কত, এই দুইটা জিনিস হচ্ছে একদম মাস্ট প্রায়োরিটি। এই দুইটা আগে দেখবো যে কেমন। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলা রিসার্চ করব, যেমন যাদেরকে জন্য র্যাঙ্ক করার চেষ্টা করব, যাদেরকে টার্গেট করে র্যাঙ্ক করার চিন্তা করব, তো অলরেডি তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আমি যদি এখন চিন্তা করি ওকে আমার একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে হচ্ছে ফ্লাই ফিশিং এই কিওয়ার্ডের জন্য আমি র্যাঙ্ক করাইতে চাই, তাহলে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানোর জন্য আমার ওয়েবসাইটকে কন্টেন্ট যা যা লেখা দরকার লিখবো। কিন্তু ফ্লাই ফিশিং এই কিওয়ার্ডটা দিয়ে
অলরেডি গুগলে অন্যান্য ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে আছে না? অলরেডি বসে আছে, তাইলে প্রথম পেজে অলরেডি 10 জন আছেই। এখন আমাকে যদি প্রথম পেজে আসতে হয়, তাইলে এই যে এখানে যে 10 জন আছে, সেটা ইউটিউব হইতে পারে, সেটা হাউ টু ফিশ হইতে পারে, তারপর হচ্ছে এটা আউটসাইড অনলাইন হইতে পারে, অথবা হচ্ছে যে যে ওয়েবসাইটগুলো এখানে আছে, এই 10 জনের কোনো একজন ওয়েবসাইট বা কোনো একটা ওয়েবসাইটকে তো এখান থেকে আমাকে সরাইতে হবে। ওর পজিশন ধরতে গেলে কিক আউট করতে হবে এখান থেকে। যদি আমার কিক আউট করতে হয়, তখনই হচ্ছে আমি এই জায়গাটা পজিশন করতে পারবো। যেমন কথার কথা যদি মনে করি যে ওকে ফাইন, আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, সো র্যাঙ্ক করার জন্য হয় আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটাকে এখান থেকে সরাই ফেলতে হবে, তাহলে এর জায়গাতে হচ্ছে আমি বসবো, আমার ওয়েবসাইট এসে বসবে। অথবা দেখা যাচ্ছে যে আপনি এটা না পারলে এই ওয়েবসাইটকে হয়তো আপনি সরাবেন, ওর জায়গায় এসে আপনি বসবেন। অথবা আপনি এই ওয়েবসাইটকে সরাই নিয়ে আসবেন, সরাই হচ্ছে এই জায়গাতে হচ্ছে আপনি আপনার মতো করে বসাতে হবে। বাট আপনার জায়গা যদি প্রথম পেজে আসতে হয়, তাহলে প্রথম পেজে যে 10 জন এখানে অলরেডি র্যাঙ্ক করে বসে আছে, এই 10 জনকে, একজনকে, 10 জনের যে কোনো একজনকে আপনাকে প্রথমে সরাইতে হবে। মানে ওকে ও সরায় তারপর হচ্ছে আপনাকে কি বলে ওর জায়গা হচ্ছে দখল করতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি যেকে সরাবো, আপনি আপনার সাথে যদি এখন কথার কথা এখানে সবথেকে কে এখানে চিকন কে আপনাদের মধ্যে সবাইকে সেম লাগতেছে, একটু একটু স্বাস্থ্য কম কার? রবিন ভাই, আস্তে শোনা যাচ্ছে কথা। শোনা যাচ্ছে। বলতেছি আপনাদের মধ্যে যেখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে স্বাস্থ্য কম কার? ক্যামেরার মধ্যে সবারই সেম লাগতেছে। আপনার স্বাস্থ্য কম, আচ্ছা ধরেন যার স্বাস্থ্য কম, উনাকে যদি হারুন স্যারের সাথে মারামারি করতে দেয়, জিতবে কে? হ্যাঁ, কে জিতবে বলেন? হারুন স্যার জিতবে, কারণ স্বাভাবিকভাবে হারুন স্যারের এজ, হারুন স্যারের হেলথ এবং হচ্ছে ওনার টেকনিক, ডেফিনেটলি উনি যেহেতু একটু সিনিয়র, স্বাভাবিকভাবে উনি হয়তো বা আগে আরো 2-4টা ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াশোনায় মারামারি করে আসছে, সো ওনার কিছু এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ইনি যিনি যার চিকন স্বাস্থ্যের অধিকারী, উনি তো একদম নিউবর্ন, লাইক মাত্র স্কুল শেষ করছে বা কলেজ শেষ করছে। উনি যদি মারামারি 2টা করে, তাহলে হারুন স্যার ওই বয়সে মারামারি 5টা করে চলে আসছে। রিসেন্টলি লাইফের অনেকগুলো জায়গা জার্নি করে আসছে, so উনি আরো অন্যান্য ট্যাকটিস গুলো খুব ভালো মতো জানে। ইভেন তো ওনার শক্তির কথা যদি বলি, এটাও তুলনামূলক ভাবে হয়তো বা বেশি। তাহলে আলটিমেটলি কি হারুন স্যার জিতার কথা না? বা আপনি হারুন স্যারের সাথে যদি মারামারি লাগতেও চান, 2বার কি চিন্তা করবেন কিনা যে এই লোকের সাথে কি আমি যাবো? এই লোকের ক্ষমতা তো অনেক। মানে আপনি যদি 500 জনকে বসায় দিয়ে যে স্কুলে পড়ে যে ছেলেটা, এর সাথে মারামারি করতে, তাহলে তুই কে স্কুলের পোলাপাইন? আপনি একটা চর থাপ্পড় দিয়ে বসায় রাখা দিবেন, ছোট জুনিয়র পোলাপাইন, ছোট চুপ চুপ থাক। ঘটনা তো এরকমই ঘটে যখন আপনি কারোর সাথে ফাইটিং এ যাচ্ছেন বা অপোনেন্ট হিসেবে চিন্তা করেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও ঘটনাটা সেম ঘটে। আপনি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ধরে নেন যে আপনার ওয়েবসাইটের ডোমেনের নাম হচ্ছে abc.com, এটা আপনার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা আপনি কবে বানাইছেন? আমি ধরে নিলাম আজকে হচ্ছে আমাদের 25 তারিখ, আজকে আমাদের মাসের, তো আচ্ছা 25/11/2025 আপনি এই ওয়েবসাইটটা বানাইছেন। সুন্দর ডেট তো, 25/11/2025 বা। আচ্ছা, তো আজকে ওয়েবসাইটটা বানাইছেন এবং আপনি চাচ্ছেন আপনার এই ওয়েবসাইটটা ফ্লাই ফিশিং এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে আপনারটা যেন 1 নাম্বার পেজে আসে, এটা আপনার ইন্টেনশন। এখন আপনি যে চিন্তা করলেন যে এই ওয়েবসাইটের আপনার এই ওয়েবসাইটটাকে ফ্লাই ফিশিং কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাবেন, এখন প্রশ্ন হচ্ছে আপনার আগে অন্যান্য কিছু ওয়েবসাইট আগে থেকে র্যাঙ্ক করে বসে আছে না এখানে? বসে আছে, এদেরকে সরাইতে হবে। এই তিনটা, যখন এই তিনটা ওয়েবসাইটকে আমি just আমার স্ক্রিনের সামনে আসছে, তো আমি তিনটাকে দেখাচ্ছি যে এই তিনটা ওয়েবসাইট যে আসছে আপনার সামনে, এই তিনটা ওয়েবসাইট কি নতুন? নতুন না, পুরনো ওয়েবসাইট। এরা গুগলের কাছে অনেক দিন ধরে গুগলের সার্ভারে বসে আছে। আপনার ওয়েবসাইট মাত্র আজকে গুগলের সার্ভারে পরিচয় হয়েছে, গুগলের সাথে পরিচয় হয়েছে, কোলাবরেশন হয়ে গেছে বা ভেরিফাই করেছেন আজকে। আর সেটা বছরের পর বছর ধরে বসে আছে। তাহলে গুগলের কাছে আপনার ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট গুলোর ট্রাস্ট অনেক বেশি না? এই ওয়েবসাইট গুলোর ট্রাস্ট যেমন বেশি, আবার এই ওয়েবসাইট গুলোর মধ্যে মানুষজন আপনার ওয়েবসাইটের তুলনায় বেশি গেছে না, ভিজিট করছে না? চেনেও তো কম বেশি আপনার চেয়ে বেশি, আপনার ওয়েবসাইটের তুলনায় এই এই ওয়েবসাইটগুলোকে বেশি চেনে। এখন আপনি আপনার এই ওয়েবসাইট নিয়ে এসে বলতেছেন আমি ফ্লাই ফিশিং এর কিওয়ার্ডের জন্য আমি প্রথম পেজে র্যাঙ্কে আসব। তাহলে আসেন, কোনো সমস্যা নেই, বাট প্রথম পেজে র্যাঙ্কে আসার জন্য এখানে আগের থেকে যারা বসে আছে, কাউকে না কাউকে আগে সরাইতে হবে। এখন আপনি যদি সরানোর চিন্তা করেন, তাইলে এই 3 জনের মধ্যে কারে ধরবেন?
বা ধরার সময় কি চিন্তা করে ধরবেন? 3 নাম্বার জনকে ধরতে হবে, আমি একটু দুর্বল হবে। যে একটু আপনার মানে এই তিনজনের মধ্যে যে একটু বেশি দুর্বল, তাই না? কারণ আমি জানি এই তিনজনের কেউ আমার 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 মতো দুর্বল না, আমার চেয়ে অনেক বেশি হার্ড, বাট এই তিনজনের মধ্যে দুর্বল কে? প্রথম হচ্ছে তিন এটা। নাম্বার। তো একটা হচ্ছে গেল এই তিনজনের মধ্যে কে দুর্বল সেটা খুঁজে বের করবেন। পাশাপাশি হচ্ছে আপনার সাথে যায়, মানে আপনার আপনার হাইট, আপনার ওয়েট, আপনার যে শক্তি, এই শক্তির সাথে যায় বা কাছাকাছি আছে। হ্যাঁ, ওকে ফাইন, আমাকে আমি দুইটা ঘুষি, আমি যদি উনি যদি আমার দুইটা দুইটা চাপ থাপ্পড় মারেও আমি একটা থাপ্পড় অ্যাটলিস্ট দিতে পারবো, একটা ঘুষি তো অ্যাটলিস্ট দিতে পারবো। এই এই বরাবর চিন্তা করে যখন আপনি চিন্তা করবেন, তখনই তবে এখান থেকে একটা ফাইন্ড আউট হবে। বাট এটা তো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো টেকনিক ইউজ করে আমাকে বাইর করতে হবে। বাট ডেফিনেটলি যখন আমি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে যাব, আবারও বুঝেন, যখন কোনো একটা ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক করাতে যাব কোনো স্পেসিফিক কিওয়ার্ডের জন্য, যে এটার জন্য আমাকে র্যাঙ্ক করাইতে হবে, তাহলে চেক করতে হবে আমি যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর কথা চিন্তা করতেছি ক্লায়েন্টের, সেই ওয়েবসাইটের ক্ষমতা কতটুকু, স্ট্রেংথ আসলে বা পাওয়ার কতটুকু। এটা গেল একটা একটা শর্ত, পাওয়ার কতটুকু। এই আমি যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো সেটার পাওয়ার যা, তার থেকে সমান সমান অথবা তার থেকে কিছুটা বেশি, হ্যাঁ, কিছুটা বেশি পাওয়ার যার, তাকে আমি টার্গেট করবো। ওকে ফাইন, তাহলে আমি এর সাথে ফাইট করতে পারি বা এর সাথে হচ্ছে ফাইট করে আমি আমার পজিশনটা দখল করতে পারি। আমি কি বুঝতে পারছি? সো এই যে কার শক্তি কত, আপনার শক্তি কত, আর অন্যান্য ওয়েবসাইট যারা অলরেডি র্যাঙ্ক করে বসে আছে তাদের শক্তি কত, এইটা বের করার, আরে কি হলো কি হলো, সরি, এটা বের করার এর জন্য যা করতে হবে সেটাকে আমি বলি হচ্ছে ডিএপিএ বের করতে হবে। ডিএপিএ, কার ডিএপিএ? ওয়েট, ওয়েবসাইটের ডিএপিএ বের করতে হবে। হুম। একটু কি বুঝতে পারছি আমার কথা? হ্যাঁ, জি। আচ্ছা, এবার আসেন ডিএপিএ কি আগে একটু বুঝা নেই। ডিএ এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি। আর হ্যাঁ, আর পি এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। হ্যাঁ, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। একটা জিনিস একটু এই জায়গাতে খেয়াল করেন, এই যেখানে যে আমরা এই যেখানে যে র্যাঙ্ক ওয়েবসাইট গুলো দেখতে পারতেছি, একটু যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই যে ওয়েবসাইটটা, এই যে আমি একটু জুম করে দিব নাকি, আর একটু জুম করতে হবে স্যার? দেখা আচ্ছা, যাচ্ছে। এই যে আর একটু জুম করে দিলাম। এই ডোমেনটি একটু খেয়াল করে দেখেন তো, এই যে এই ডোমেনটুকু, এইখানে কি আহ আহ ওয়ার টু ফিশ ডট কম পর্যন্ত আছে নাকি ডট কম এর পরে আরো কিছু লেখা আছে? আর কিছু লেখা আছে, ওই যে ফিশিং টিপ। লেখা আছে না? হ্যাঁ। তার মানে এই ওয়েবসাইটটা স্পেসিফিক স্পেসিফিক কি বলে, জাস্ট ডট কম পর্যন্ত না, স্পেসিফিক কোন একটা পেজের মধ্যেই কন্টেন্টটাকে নিয়ে যাচ্ছে। সিমিলারলি দেখেন এইটাও সেম, এটার পরও দেখেন ডট 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 দিয়ে এখানে একটা আরেকটা আইকন, মানে ডট কম পর্যন্ত ফিক্স নাই, দেখেন ডট কম পর্যন্ত ফিক্স নাই, ডট কম এর বাইরে আরো ঢুকছে। দেন এইটারও ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে। সো এই যে ডোমেইন অথরিটি, এইটা সাধারণত গুগল ক্যালকুলেট করে যে আপনার ওয়েবসাইটের এই যে ডট কম, এটা abc.com, xyz.com বা যে ডট কম পর্যন্তই হোক, এই যে ডট কম পর্যন্ত, এই ডট কম ডোমেনের মধ্যে কি পরিমাণ হিট আসছে। এই হিট বলতে বোঝানো হচ্ছে কি পরিমাণ ক্লিক পড়ছে। আমার কথা বুঝতে পারছি? যেমন আমি যদি বলি টেকভিলো.com, ডট কম পর্যন্ত লিখছি না আমি এখানে স্যার, হুম। ডট কম পর্যন্ত লিখে আমি এন্টার দিলাম, তাহলে ডট কম এর উপরে কি হিট পড়ছে না একটা? এই যে হ্যাঁ। ডট কম এর উপর একটা হিট পড়লো, এই এক একটা হিটের কারণে আমাদের ওয়েবসাইটের ডিএ বাড়ে। বুঝতে পারছি? হুম। আর ওয়েবসাইটের ভেতরে যে সমস্ত পেজ গুলা থাকে, যেমন কথার কথা আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, পোর্টফোলিওতে ক্লিক করি, তাহলে পোর্টফোলিওটা কি হইলো, এইটা আহ, এইটা দেখেন ডট কম এর পরে আরেকটা পেজ ওপেন করছে না? হুম। তার মানে আমার ডট কম ওয়েবসাইট বা রুট ডোমেনের বা মেইন ওয়েবসাইটের ভেতরের
কোনো একটা স্পেসিফিক পেজ দেখতেছি না এখানে? যখন কোনো একটা স্পেসিফিক পেজের মধ্যে হিট হয় বা হিট করে, তখন পেজ অথরিটি বাড়ে। আমি কি বুঝতে পারতেছি স্যার? হ্যাঁ, very good. এই সামনে দুইজন বুঝছেন? এই যে পাশের জন বুঝছেন? মোবাইল টিপতেছিল ওই পাশের জন, পাশের জন, আপনার Authority পাশের জন, যে চিকন করে যিনি হাত তুলছিল উনি। was বাই দ্য ওয়ে, সো যখন একটু খেয়াল রাখেন, যখন একটা ওয়েবসাইটের ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ভেতরে হিট হয় তখন পেজ অথরিটি বাড়ে, আর যখন ডিরেক্ট .com টুকুর মধ্যে হিট হয় তখন হচ্ছে ডোমেইন অথরিটি বাড়ে। সো যে ওয়েবসাইটে ডোমেইন অথরিটি যত বেশি, সেই ওয়েবসাইট গুগলের কাছে তত বেশি ট্রাস্ট অর্থিনেস রাখে, পাশাপাশি শক্তি বেশি। বুঝতে পারছি স্যার? জি। এবং এই ডি এর যে মেজারমেন্ট, গুগল যেটা মেজার করে, এই মেজারমেন্ট শুরু হয় 1 থেকে 100 এর মধ্যে। তার মানে একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি যত কম, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলার শক্তি তত কম। এই ডোমেনগুলা নতুন, এই ওয়েবসাইটগুলো নিউ আসছে মার্কেটে। আর যে সমস্ত ওয়েবসাইটে দিয়ে দেখবেন 50 60 70 80 90 45 40, এরা মোটামুটি একটু পুরানো ওয়েবসাইট, এগুলো গুগলের মধ্যে অনেক দিন ধরে হচ্ছে রাজত্ব করতেছে। ক্লিয়ার কথা স্যার? আর পি এর ক্ষেত্রেও সেম, যে পি এ 1 থেকে 100-র মধ্যেই হচ্ছে কাউন্ট করে। এইগুলো ডোমেনের। এরপর আসেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিয়ে কথা বলি। কিওয়ার্ড ডিফিকাল্টি কি? যে একটা কিওয়ার্ড কতটুকু শক্তিশালী। এই কিওয়ার্ড যত বেশি শক্তিশালী, ডিফিকাল্টি যত বেশি হবে, আপনার এই কিওয়ার্ডের জন্য ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে তত বেশি কষ্ট হবে। কিওয়ার্ডের ডিফিকাল্টি যত বেশি কম হবে, আপনার ওয়েবসাইটকে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে তত বেশি সহজ হবে। বুঝতে পারছি? ধরেন কথার কথা, এই আচ্ছা তার আগে একটু বলে নেই যে এই যে কিওয়ার্ডের ডিফিকাল্টি, এটার মেজারমেন্ট হয় 0 থেকে 100। ক্লিয়ার? জি। ধরেন আপনার এই যে ফ্লাই ফিশিং কিওয়ার্ডটা, এটার জন্য আপনি র্যাঙ্ক করতে চান। এখন আপনি রিসার্চ করে দেখতেছেন আপনার ওয়েবসাইট একটা নতুন ওয়েবসাইট যার দিয়ে হচ্ছে ধরেন 1, তাহলে আপনি এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছেন এবং আপনি সার্চ করে দেখলেন এইটার ডিফিকাল্টি হচ্ছে 50। তার মানে এই কিওয়ার্ডটা আপনার জন্য অনেক বেশি হার্ড হয়ে যাবে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। কিন্তু আপনি যদি দেখেন আচ্ছা ফ্লাই ফিশিং কিওয়ার্ডটার ডিফিকাল্টি হচ্ছে 5, অথবা হচ্ছে 10, অথবা হচ্ছে 2 অথবা 3, এই টাইপের যখন ডিফিকাল্টি গুলো দেখবেন তখন চিন্তা করুন ওকে ফাইন, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি আমার এই নতুন ওয়েবসাইটকেও খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবো, সহজে র্যাঙ্ক করাতে পারবো। কথা কি ঠিক আছে? বুঝতে পারছেন? জি। তাহলে কিওয়ার্ডের ডিফিকাল্টি যত বেশি হবে, ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে তত একটু টাফ হবে, ডিফিকাল্ট হয়ে যাবে, কষ্ট হবে। কিওয়ার্ডের ডিফিকাল্টি যত কম হবে, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে তত আমার জন্য কষ্ট কম হবে, তত দ্রুত আমি র্যাঙ্ক করাইতে পারবো। কারণ যেখানে ডিফিকাল্টি বেশি সেখানে কম্পিটিশন বেশি, যেখানে ডিফিকাল্টি কম সেখানে কম্পিটিশন কম। তো আপনার দোকানে যদি আপনার একটাই একটাই দোকান থেকে ফার্মেসির আর কোনো দোকানই না থাকে, তাহলে সমস্ত মাথা ব্যথা রোগী থেকে একদম সার্জারি পর্যন্ত সব আপনার কাছেই আসবে, আর কোথাও যাওয়ার জায়গা নাই। বাট আপনার আশেপাশে যদি আরো 5টা 10টা দোকান থাকে, তখন কাস্টমার ডেফিনেটলি ডিভাইড হয়ে যাবে। আর কম্পিটিশন তখনই বেশি বাড়বে যখন আশেপাশে সারাউন্ডিং আরো অনেক অনেক ওয়েবসাইট থাকে। এরপর আসেন সার্চ ভলিউম। এই সার্চ ভলিউমের ব্যাপার হচ্ছে হাই সার্চ ভলিউম নেওয়ার চিন্তা করব। এখন হাইয়ের কোনো লিমিট নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এক একজন করে যদি একটা কিওয়ার্ড ধরেন, পৃথিবীর 800 কোটি মানুষ যদি একবার একবার করে হচ্ছে ফ্লাই ফিশিং লিখে সার্চ করে, তাও তাইলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম গিয়ে দাঁড়াবে মাস শেষে মানে 800 কোটি। ব্যাপারটা এরকম না? তো সার্চ ভলিউমে কোনো লিমিটেশন নেই আসলে। কোনো কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনার এমন পাবেন 500, কোনো কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম পাবেন 1 লাখ, কোনো কোনো কিওয়ার্ডের 1 কোটিও পাবেন। আমি কি বুঝতে পারছি স্যার? জি। পাইতেই পারেন। সো আমাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সবকিছু লিমিট রেখে স্ট্যান্ডার্ড পজিশনে কি আছে। ডিফিকাল্টি আমার ফেভারে থাকতে হবে, আমার কম্পিটিটর যারা অলরেডি র্যাঙ্ক করতেছে তারা, তাদের যে ডোমেন অথরিটি সেটা আমার ফেভারে থাকা উচিত। সেই সাথে সাথে সার্চ ভলিউমটাও আমার কিছুটা ফেভারে থাকা উচিত। এখন সার্চ ভলিউম হাই নিতে বলছি, এখন আপনি বললেন কেন হাই নিতে বলছি? কারণ হচ্ছে যত বেশি লোক একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তত বেশি সম্ভাবনা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক তত বেশি বা মানুষজন তত বেশি পাবেন। ব্যাপারটা কিরকম না? ধরেন ফ্লাই ফিশিং এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে গড়ে 1 লাখ লোক গুগলে এসে খোঁজে।
এখন আপনি যদি ফ্লাই ফিশিং নিয়ে র্যাঙ্ক করতে পারেন, তাহলে আপনি কি 1 লাখ লোকের মধ্যে মিনিমাম কিছু ট্রাফিক আপনি পাবেন না? জি, একই নাম্বার দোকানের আর মানুষ বুঝতে পারে বলে। সেটা কত পাবেন? ধরেন 500টাই পাইলেন, 500টা ট্রাফিকই পাইলেন। এখন আপনার সার্চ ভলিউম যদি হয় 500, তাহলে সেটা নাকি আপনি 500ই পাবেন? না। আরো কম পাবেন। তাহলে এটা একটা দিক যে ওকে ফাইন। এখন এখন এই চিন্তা থেকে যদি চিন্তা করেন আচ্ছা যত বেশি হাই নেওয়া যায় ততই ভালো, এটা একটা বোকামির কারণ হবে। কেন কি হবে? কারণ আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন, চিন্তা করলেন আচ্ছা কিওয়ার্ডের সার্চ ভলিউম তো 1 লাখ, ওকে ফাইন, তাহলে 1 লাখ যদি সার্চ ভলিউম হয় তাহলে তো আমি ভালো একটা ট্রাফিক পেয়ে যাব। কিন্তু ঘটনা হচ্ছে ট্রাফিক আপনি তখনই পাবেন যখন আপনার ওয়েবসাইট 1 নাম্বার পেজে র্যাঙ্কে আসবে, নাকি? যদি ওয়েবসাইট 2 নাম্বার পেজে র্যাঙ্কে আসে, কোন ইউজারকে 2 নাম্বার পেজে কিছু খুঁজতে যায়? 2 নাম্বার পেজে যদি আপনি 1 কোটি সার্চ ভলিউম আছে এমন কোন কিওয়ার্ডের জন্য 2 নাম্বার পেজে বসে থাকেন, তাহলে ওই 1 লাখ বা 1 কোটি সার্চ ভলিউম আপনার কোনো কাজে দিবে? একটা ট্রাফিক আপনার এখানে ঢুকবে? কিন্তু আপনি যদি 500 1000 সার্চ ভলিউম আছে এমন একটা কিওয়ার্ড ধরে যদি 1 নাম্বার পেজের 1 নাম্বার পজিশন ধরতে পারেন, তাহলে কি ট্রাফিক আসবে না আপনার সাইটে? আসবে। 2 নাম্বার এখন থেকে। কারেক্ট। সো এখন আপনি ভলিউম কত নিবেন এটা নির্ভর করবে ওয়েবসাইটের ধরন অনুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে আসলে সার্ভিসটা কি দিতে চাচ্ছেন সেটার উপরে। আপনার ওয়েবসাইট যদি হয় ই কমার্স, এই ই কমার্স ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কিন্তু মানুষের সেবা করা না, মানুষকে তথ্য দেওয়া না বা ইনফরমেশন দেওয়া না। ই কমার্সের মূল উদ্দেশ্য একটাই, তার প্রোডাক্ট বিক্রি করা। কারেক্ট স্যার? কারেক্ট। তার মানে তার ওয়েবসাইটে যদি একটা ট্রাফিকও আসে, সেই একটা ট্রাফিক যেন এমন হয় যে সে এসে তার কাছ থেকে প্রোডাক্ট কিনছে। কারণ তার ওয়েবসাইটে যদি প্রতিদিন লাখ লাখ ট্রাফিকও ঢোকে কিন্তু কেউ প্রোডাক্ট না কেনে, তাহলে তার ই কমার্সের কোনো ভ্যালুই নাই। কিন্তু যদি একটা ট্রাফিক মানে কাস্টমারের মতো কাস্টমার একটা আসে এবং সেটা তার প্রোডাক্ট কিনে নিয়ে যায়, তাহলে ওই একটা কাস্টমারই তার জন্য পটেনশিয়াল। সো আবার আপনি যদি ই কমার্স ওয়েবসাইট চিন্তা না করে আপনি যদি নর্মাল ওয়েবসাইট চিন্তা করেন, যারা কিনা ব্লগিং করে, মানুষকে ইনফরমেশন প্রোভাইড করে, যেমন কিছুক্ষণ আগে যে এই ওয়েবসাইটে দেখালাম, এখানে ওরা কিছু বিক্রি করতেছে না, এরা কি করতেছে? মানুষকে ইনফরমেশন প্রোভাইড করতেছে। তার মানে এদের বিক্রি হওয়ার কোনো চিন্তা নাই, এদের উদ্দেশ্য একটাই, যত বেশি মানুষ ওদের ওয়েবসাইটে এসে ঢুকতে পারে, এদের কন্টেন্ট গুলো পড়তে পারে, এবং সেখান থেকে তারা অ্যাডের মাধ্যমে হয়তো বা অ্যাফিলিয়েটের মাধ্যমে হয়তো বা তারা ইনকাম করতেছে। কারণ ই কমার্সে কিন্তু এটা চলে না। ই কমার্সের মধ্যে প্রোডাক্ট বিক্রি হলেই তাদের আর্নিং হয়, ব্যাপারটা এরকমই চলে। সো ওয়েবসাইটের ধরন অনুযায়ী আপনি ডিসিশন নিবেন যে এই যে সার্চ ভলিউমের কথা বলতেছি, এই সার্চ ভলিউম কত হওয়া উচিত। আপনি যদি চিন্তা করেন কিওয়ার্ডের সার্চ ভলিউম তো 50, অনলি 50, কিন্তু এইটা ই কমার্স ওয়েবসাইটে যদি আমি বসাই, তাহলে 50টা ট্রাফিক যারা আছে এরা সলিড, একদম সলিড পারচেস করার জন্যই গুগলে সার্চ করে। এন্ড আমি যদি 50টা সার্চ ভলিউম ওয়ালা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে পারি, তাহলে অ্যাটলিস্ট 2টা 4টা 5টা সেল আমার হবে। আপনার কাছে অ্যাজ এন এক্সপার্ট যদি এটা ফিল হয়, তাহলে আপনি 50 সার্চ ভলিউম নিয়ে কাজ করেন। বুঝতে পারছি স্যার? তো সার্চ ভলিউমের কোনো স্পেসিফিক নাম্বার হয় না, এই জন্য এখানে লিখে দিছি হাই। এত কথা বলার একটাই পেছনে এটাই কারণ যে সার্চ ভলিউম নিব তো নিব কোনটা। হাই সার্চ ভলিউম নেওয়ার চিন্তা করবো, বাট এটা আপনি ডিফিকাল্টি, কি ডোমেন অথরিটি এগুলোর সাথে অ্যাডজাস্ট করে একটা স্ট্যান্ডার্ড রাখবেন যেন আপনার ওয়েবসাইট সেটাকে সেটার ওজন যেন ধরতে পারে। এখন এমন একটা হেভি কিওয়ার্ড ধরায় দিলেন যার ভারে আপনার ওয়েবসাইট উঠতেই পারতেছে না, তাহলে সেই কিওয়ার্ড বসায় দিয়ে তো ওয়েবসাইটকে ডাউন করার কোনো মানে নাই। ওকে। আরেকটা ব্যাপার, যত বেশি ডিফিকাল্টি হার্ড থাকবে কিওয়ার্ড, তত বেশি লম্বা সময় লাগবে। এখন আপনি এসইও করতেছেন তো করতেছেন তো করতেছেন, করতে করতে আপনি 18 মাস 24 মাস সময় পার করে দিছেন। 12 মাস 1 বছর হয়, আমি বলছি 18 মাস 24 মাস আপনি পার করে দিছেন। আপনি ওয়েবসাইট নিয়ে আসছেন 2 নাম্বার পেজে। আপনি যে পরিমাণ ডিমোটিভেট হবেন তাতে, তাতে ফিল করবেন যে এই ইন্ডাস্ট্রিতে আর কাজ করবো না, র্যাঙ্কই তো করতে পারি না আমি। বাট আপনি যদি ইজি টাইপের কিওয়ার্ড, ইজি ডিফিকাল্টি নিয়ে এখন শুরু করেন, এবং আপনি যদি খুব দ্রুত র্যাঙ্ক করেন, 2 মাস 1 মাসের মধ্যে ওয়েবসাইট র্যাঙ্ক করায় ফেলতে পারেন, আপনার মধ্যে যে কনফিডেন্ট লেভেলটা গ্রো করবে অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো শিখবেন যে আমি এইটা করার কারণে এটা র্যাঙ্ক করছিল, তখন দেখবেন যে ওই স্ট্র্যাটেজি অ্যান্ড ওই কনফিডেন্সের কারণে তখন আপনি হাই লেভেলের কিওয়ার্ড বা ডিফিকাল্টি একটু বেশি লেভেলের কিওয়ার্ড নিয়ে কাজ করার যে একটা স্ট্রেংথ পাওয়া যাবেন। শুরুতেই যদি একদম বেশি ধরে ফেললে কাজ করতে যান এবং সেখানে যদি আস্তে করে আপনি পড়ে যান বা কোনো কারণে সাকসেসফুল না হইতে পারেন,
আপনার মোটিভেশনটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। তখন আসলে কাজ করতে ইচ্ছাও করবে না, যে আমি তো পারতেছি না, আমার তো র্যাঙ্ক হইতেছ না, কেন কাজ করব। সো ওভারঅল চিন্তা করে আমরা কাজ করব। আর ওয়েবসাইটের ধরন অনুযায়ী কিওয়ার্ডের ডিফিকাল্টি আসবে। একদম নতুন বেবি ওয়েবসাইট বা একদমই বানাইছি মাত্র আজকে কালকে 1 সপ্তাহ হয়েছে, এইটার জন্য যে টাইপের কিওয়ার্ড ধরবো, যে টাইপের রিসার্চ করব, স্বাভাবিকভাবে যে ওয়েবসাইটে 4 বছর ধরে গুগলে আছে, 5 বছর ধরে গুগলে আছে, তার জন্য সেম কিওয়ার্ড সেম স্ট্র্যাটেজি হবে না। যে ওয়েবসাইটে 10 বছর ধরে গুগলে আছে বিজনেস করতে, তার জন্য আমার ডেফিনেটলি সেম স্ট্র্যাটেজি হবে না, সেম কিওয়ার্ড হবে না। বুঝতে পারছি? কারণ প্রত্যেকটা মানুষের যেমন বয়সের সাথে সাথে, পরিচিতির সাথে সাথে একটা প্রভাব বিস্তার করে, ওয়েবসাইটেরও বয়স এবং তার পরিচিতির সাথে সাথে কিন্তু গুগলের মধ্যে খুব ভালো একটা প্রভাব বিস্তার করে। আজকে আমি যদি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলি যে হচ্ছে কালকে থেকে হচ্ছে ফেসবুকের অমুক অ্যালগোরিদম পরিবর্তন হইতেছে, বিশ্বাস করেন আমার ফেসবুকে যেই কজন আছে প্রত্যেকে বিশ্বাস করবে আমার এই কথাটা। আর এটা যদি মিথ্যা কথাও হয় তাও বিশ্বাস করবে, কারণ আমার অলরেডি এখন ফেসবুকে একটা প্রভাব চলতেছে। আমাকে যারা ফলো করে, আমার যারা ফলোয়ার, ওরা আমি মিথ্যা কথা বললে ওটার ও সত্যিই ভাববে যে হ্যাঁ কালকে থেকে মনে হয় ফেসবুকের অ্যালগোরিদমের চেঞ্জ আসবে, কারণ আমি এই সম্পর্কে নিয়ে কাজ করি, রাইট? আপনি এখন যতই চিল্লায় বলেন এই জিনিসে কাজ হবে না। সো প্রত্যেকটা প্রভাব ওয়েবসাইটের ধরন অনুযায়ী ঠিকঠাক থাকে, ওকে? সো দ্যাট নতুন ওয়েবসাইটের নতুন টেকনিক, পুরাতন ওয়েবসাইটের জন্য একটু ডিফারেন্ট টেকনিক, তো সবকিছুই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে আমাদের মুভ করতে হবে। বাট যাই করি না কেন, ফর্মুলা একটাই থাকবে, ডিফিকাল্টির দিকে নজর দেওয়া, সার্চ ভলিউম কি নিতেছি, যে যার জন্য র্যাঙ্ক করাবো সেটা, এবং আমি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছি সেই কিওয়ার্ডের জন্য অলরেডি যারা র্যাঙ্ক করে বসে আছে সেই সমস্ত কম্পিটিটরদের ডোমেইন অথরিটি আর পেজ অথরিটির অবস্থাটা কি সেটাকে বোঝা, তারপরে সিদ্ধান্ত নেওয়া এই কিওয়ার্ড আমি নিব কি নিব না। একটু কি বুঝছেন? জি। কি বুঝছেন আমার একটু বুঝান একটু কি আগে আমারে। বুঝান, বুঝেন নাই? একজন একজন করে বুঝান, মাইক্রোফোন দিয়ে দেন ফাহিম ভাই, আগে আমি বুঝি কি বুঝছে তারপরে বাকিতে এই ঢুকে। যে না। একদম এই কর্নার থেকে দেন, সবারই সবারই বলতে হবে, এখানে ইয়ের কিছু নাই, মানে প্রত্যেকের জন্যই ফরজ হয়ে গেছে বুঝাইয়া দেওয়া, সো সামনে থেকে বুঝাইয়া দেন। সামনে 3 জন যেজন বসছেন এখান থেকে একজন থেকে শুরু করেন, হ্যাঁ আপনি শুরু করেন, আপনার জ্যাকেটটা শুরুতে সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। যে শুরুতে আপনি যে বলছিলেন যে ওয়েবসাইটের ডিএ পিএ, ডিএ হচ্ছে আপনি আমার আমার কোনো কথা নেই, আপনি 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 কি বুঝছেন আমার কথায় সেটা হচ্ছে আপনার বুঝটা আমার বুঝাইয়া দেন, যে আমি ভাই এটা 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 বুঝছি, এটা এটা করতে হবে, এটা এটা করবো আমি, বুঝছি বলেন। হচ্ছে ওয়েবসাইট যত নতুন হবে আমার, তো এটা অনেক যে যে হার্ড হয়ে যাবে, যে ফার্স্টের যে লেভেলটা ওটা আমার বজায় রাখা। এখন আমার যে এই যে ইগুলা আম, যে আমার হচ্ছে যে যে দুর্বল যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলাকে হচ্ছে আমার সবার প্রথম পিছনে ফেলাইতে হবে। তারপরে হচ্ছে যেগুলো একদম পুরানো, তারপরে ওদের দিকে হচ্ছে ই করতে হবে, ওদের পিছনে ফেলাইতে হবে। আর কি এখন বুঝছেন? বুঝছে হচ্ছে যে আমার যে সার্চ ভলিউমের যে এটা হাই, যেটা ওটা যত কম হবে আমার নতুন ওয়েবসাইটের জন্য ওটা হচ্ছে তো হবে আর কি, ভালো হবে নিয়া। ওকে দেন, পাশের জনকে দেন, দেখি উনি কি বুঝছে। ওয়েবসাইটের যদি নতুন ওয়েবসাইট হয় তাহলে হলো স্যার আমাদের এই যে সার্চ ভলিউম, তারপরে কিওয়ার্ড, তারপরে ডিএ, তারপরে পিএ, এইগুলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লেভেলে রাখার চেষ্টা করতে হবে, এটাই। আর মানে শুরুর দিকে যেহেতু সার্চ ভলিউম তার নিচে মানে অল্প নেওয়াটাই ভালো হবে, কারণ যেহেতু আমার ওয়েবসাইটটা নতুন একদমই, এই কারণে। আর এক একটা ওয়েবসাইটে হলো মানে বয়স হিসাবে বা মনে করেন বড় না ছোট এটা বুঝে হলো আমার ওই হিসাব করে আমার নিতে হবে, এইটুকুই স্যার। ওকে, পরের জনকে দেন, উনি কি বুঝছে বুঝি। আমি হচ্ছে কি মানে যেরকম বুঝছিলাম বাসায় যে 2বার ভিডিওটা দেখলে তারপর হচ্ছে সম্পূর্ণ বুঝতে পারবো। এটা আপনি বুঝছেন? এটা আপনি বুঝছেন? হ্যাঁ। দেন পরের জনকে দেন, ঠিক আছে। জি, আমরা হলো যে কাজ করতেছি যাতে ওই এই আমাদের
ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। তো নিয়ে আসতে গেলে আমাদেরকে যেটা প্রথম করতে হবে যে আমাদেরকে তো যে ফার্স্ট পেজে যেই ওয়েবসাইটগুলো থাকবে যে কোনো একটাকে আমাদের এখান থেকে সরাই দিতে হবে। তো আমরা যদি কাকে সরাবো, যদি আমরা এমন একটা পেজ ধরি যে কম্পারেটিভ ফার্স্ট পেজে যতগুলা ইয়ে আছে তার মধ্যে যে বেশি দুর্বল তাকে আমরা সরাইতে চেষ্টা করব। তো কে বেশি দুর্বল এইটাকে আমাদের আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো ডোমেইন অথরিটি আর একটা হলো পেজ অথরিটি। যদি যাদের ডোমেইন অথরিটি মানে হলো আহ, প্রত্যেকটা মার্কিং থেকে 1 থেকে 100-র মধ্যে থাকে, এই মার্কিং এ যে কম থাকে, মানে এটা কিভাবে মার্কিংটা হয় আবার সেটা হলো যে যে যদি আমরা একটা যখন সার্চ করতেছি যে একটা কিওয়ার্ড লেখার পরে যে যেমন বলেন .com পর্যন্ত আসার পরে এইটা হিট করছে কত দূর, তো যে যে এই হিটটাই হলো মানে এই হিট যে যেটাতে বেশি হবে মেবি এইটা হলো যে আহ, মানে এইটাকে আমাদের যত কম হবে যেটা বেশি হবে সেটা আমাদেরকে ধরে নিতে হবে যে এই কিওয়ার্ডটা হয়তো বেশি হয়েছে। আর ডোমেন অথর যেটা আমরা বললাম যে প্রথমটা হলো ডোমেন অথরিটি, মূল পেজটা যে ভিতরে যেটা গেছে সেটা হলো ডোমেন অথরিটি। আর মূল পেজে ঢোকার পরে যেটা নাকি আবার অন্য একটা সাব পেজে মানে অন্য একটা পেজে চলে যায় সেটা হলো আমাদের পেজ অথরিটি। তো সাধারণত ওয়েবসাইটের ডোমেন অথরিটিটাকে হলো বেশি, ফার্স্ট পেজে যারা আছে তাদেরকে মনে হয় নতুনদেরকে ফার্স্ট পেজে এগুলো বেশি ধরে। তো এরপরে আমরা এখান থেকে যদি আরো আগাই যে তার কিওয়ার্ড আমরা যত সহজ হবে, মানে কিওয়ার্ডটা যত সহজ হবে মানে সিম্পল হবে, সেটা তত বেশি দ্রুত হলো যে মানে আগায় যাওয়া যাবে। সার্চ ভলিউমের ক্ষেত্রে আমরা এটা যদিও ধরবো যে এখানে হাই যে 1 লক্ষ ক্লিক করছে বা আরো বেশি ক্লিক করছে, এটা বেশি ধরতে পারলে সুবিধা হইলেও কিন্তু এটা সব ক্ষেত্রে আবার মনে হয় সুবিধা না, এটা কম হইলেও মনে হয় সেটা ভালো, এটুকু মনে হয় বুঝতে পারছেন। ডিসকানেক্টেড। হ্যাঁ, ওকে, রবিন ভাই আছেন? হ্যাঁ ওকে, যান পরে ইয়ে দেন আমাদের পাশের জনকে দেন, হারুন স্যার পাশের জনকে দেন। হ্যাঁ, বলেন স্যার। আমি বলছি যে কিওয়ার্ড যত সহজ হবে ততই আমাদের সার্চ অপশনটায় আসবে, মানে বেশি ফলো মানে মানুষ লিখবে এবং ওইটাই আসার সম্ভাবনা আছে। আর র্যাঙ্ক করার জন্য আমাদের বিশেষ করে দেখতে হবে প্রথম পেজে যেটা আপনার আহ, যত কমই হয়, আপনার হাই যত কম হবে তত আমাদের জন্য র্যাঙ্ক করা ওইটা সহজ হবে। আর যত আপনার হাই যত বেশি হবে ততই আমাদের জন্য র্যাঙ্ক করতে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, মানে কষ্টকর হয়ে দাঁড়াবে। আর আহ, প্রথমে যে পেজটা থাকে ওইটা হলো ডোমেন অথরিটি। আর ভিতরে পেজ ওপেন করার পরে ভিতরে গেলে পরে সেটা হলো পেজ অথরিটি। তাই স্বাভাবিক আমরা ডোমেন অথরিটিটাই করার চেষ্টা করবো আর কি। র্যাঙ্ক করার জন্য ওইটার উপরে দেখবো যে ওইটা কতটুকু হাই হয়েছে। যদি বেশি হাই হয় তাহলে মনে করেন যে আমাদের জন্য হার্ড হবে, আর যদি কম হয় তাহলে আমরা অল্প মানে মেহনতে আর কি করতে পারবো, ওইটা র্যাঙ্ক করা সহজ হবে আমাদের জন্য। আর ওকে যদি চলেন এবার রিসার্চের। থ্যাংক ইউ, ঠিক আছে, বাকিটা আমাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। যাক, আমি একটু মানে কনফিউশনে ছিলাম যে আসলে আপনারা বুঝছেন কিনা পুরো সিনারিওটা, যাই হোক। সো এই যে এখন রিসার্চের মধ্যে আমরা ঢুকবো এবং এবং কোন ওয়েবসাইটের ডিএপি কত সেটা বের করব, দুইটা জিনিসই বের করতে হবে। আগে এটা দেখি কোন ওয়েবসাইটের ডিএপি আসলে কত, এটা কেমনে দেখবো। এটা দেখার জন্য আমরা একটা ওয়েবসাইট এবং একটা এক্সটেনশনের ব্যবহার করব। ওয়েবসাইটের নাম হচ্ছে moz.com। ঠিক আছে, এইটা এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট, আবার ফ্রিতেও আমাদের যে যতটুকু কাজ এখন আমরা করব ততটুকু কাজ ফ্রিতেই আমাদের জন্য হয়, এটার জন্য প্রিমিয়াম আমাদের লাগবে না। সো এই moz.com-এ এসে আমরা একটা অ্যাকাউন্ট করব। এটাতে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। অ্যাকাউন্ট করা আমরা সবাই জানি, তারপর আমি দেখাই দিচ্ছি। মোজ একটু মাঝে মাঝে দুষ্টামি করে। সো লগ ইন, লগ ইনে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কারণ মোজের ডিরেক্টলি যে হোম পেজের মধ্যে সাইন আপ করার কোনো অপশন নাই। ওকে,
এখানে তেমন এই যে এখানে একটা অপশন দিছে তাও দেখা যাচ্ছে ইদানিং, আর এটা দিলেও হচ্ছে বিভিন্ন ইয়েতে নিয়ে যাচ্ছে। সো আমরা ডিরেক্টলি বিলিং এ নিয়ে যাবে, ডিরেক্টলি টাকা পয়সা ছাড়া আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সো আমরা লগ ইন থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আসি, আসার পরে আমরা হচ্ছে এইখান থেকে মোচ আপাতত এখানে লোভ টোপ দেখাচ্ছে আমাদের আজকে 0 টাকা নিবে, পরের মাস থেকে নিবে হচ্ছে $179 করে। So আমরা পুরোটাই ফ্রিতে চালানোর চেষ্টা করব। সো এখানে একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে আমরা মুভ করি। আমি আপাতত আপনাদের ফেক মেল দিয়ে মানে ট্রাই করতেছি। আপনারা আপনাদের একটা যে এটা যেহেতু লাগবেই অল টাইম, সো আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করবেন। পার্সোনাল জিমেল কোনো কাজে এখন আপাতত ইউজ করেন না, দরকার হলে এসিওর যতগুলা কাজ আমরা করব, যত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এইগুলোর জন্য 2টা 4টা ইমেল আপনারা এক্সট্রা বানায় রাখেন, যেগুলো দিয়ে এই কাজগুলো করতে পারেন। যেন পার্সোনাল মেল আপাতত ইউজ করার কোনো দরকার নাই। ঠিক আছে? সো আমি টেম্পল দিয়ে ট্রাই করে দেখি নাই কিনা, না নিলে হয়তো বা আমাকে আমার জিমেল দিয়ে ট্রাই করতে হবে। মুজি গেছি নাকি আবার কাজ চলে গেলাম? এবং পাসওয়ার্ড 12 ক্যারেক্টার হইতে হবে না? 12 ক্যারেক্টার করি, ওয়েট। ওকে, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা সাইন আপ করার ট্রাই করি, দেখি করতে পারি কিনা। বিলিং অ্যাড্রেস, ফুল নেম, রবিন অ্যাড্রেস, সেভ অ্যাড্রেস, বাংলাদেশ দিয়ে দেখি। বাংলাদেশ। এখানে কোনো মেল আসছে? এই একটা মজার সমস্যা, এই একটা মজার সমস্যা। আচ্ছা, অ্যাকাউন্ট দেখেন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে যে লগ আউট অপশন। আমরা যদি মোজে আমরা কোনো সাবস্ক্রিপশন কিনবো না, হ্যাঁ, জাস্ট নর্মালি অ্যাকাউন্ট খুললে এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, এইটুকুই। শুধু পাসওয়ার্ডটুকু মনে রাখেন, আপনার পাসওয়ার্ডটুকু কি ছিল এটা ডেফিনেটলি মনে রাখতে হবে। যেমন আমার পাসওয়ার্ড ছিল যে এটা, হ্যাঁ, এটা আমার পাসওয়ার্ড ছিল। সো আমরা এখন কি করব, এটা লগ ইন থাকা অবস্থায় এভাবে থাকবে, লগ ইন এটা থাকবে এভাবে। আমরা একটা এক্সটেনশন নামাবো, নাম হচ্ছে মোজ এক্সটেনশন। ওকে, মোজ এক্সটেনশন বা মোজ বার এক্সটেনশন যেটাই বলি। এই যে গুগলের যে ক্রোম ওয়েব স্টোরের মধ্যে যেটা আছে, এই যে মোজ বার ক্রোম ওয়েব এক্সটেনশন, এইটাকে আমরা অ্যাড করব আমাদের ব্রাউজারের সাথে। এটাকে আসার পরে আমরা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো সাইন ইন টু ক্রোম, এখানে ইমেল দিতে বলতেছে। সো ইমেল ছিল হচ্ছে আমাদের এই যে এইটা, হ্যাঁ। So, আমরা যদি ইমেল দেই, এটা হচ্ছে আমাদের ইমেল। সরি, জিমেলে কেন গেলাম? মোজাইড হয়েছে না? হ্যাঁ হয়েছে, সরি। আমরা এখান থেকে এই যে মোজ বার, এই এই পাজাল আইকনে ক্লিক করলে এই যে পিন আইকনটা আছে, পিনের মধ্যে ক্লিক করলে এই মোজটা এখানে চলে আসবে। সো মোজের মধ্যে আমরা কি করবো, লগ ইন করে ফেলবো। লগ ইন করার আগে একবার একটা কাজ করে দেখি, এই যে ফ্লাই ফিশিং, এই যে আমরা যেখানে গুগলে সার্চ করি, আমার কাছে এখন কি আছে, আমি মোজে লগ ইন করা আছি, আর এদিক থেকে আমার এক্সটেনশনটা হচ্ছে অ্যাড হয়েছে, এটা হচ্ছে মোজের এক্সটেনশন। এই যে এখন আমি যদি এখান থেকে এসে, যদি আমাকে লগ ইন করতে হইতে পারে আবার দেখি, তারপর আমরা যদি রিলোড দেই,
তাইলে এই যে ওয়েবসাইট গুলো দেখেন আসছে, এই প্রত্যেকটা ওয়েবসাইট তার নিচে দেখেন একটা বার চলে আসছে না, এক্সট্রা আসছে। প্রত্যেকটা বারে লেখা আছে না, ডোমেইন অথরিটি 51, পেজ অথরিটি 39, পাইছেন? তাহলে কোন ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত, আমরা কি দেখতে পারতেছি? আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে কোন ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইট ইউটিউব তো অনেক পুরনো ওয়েবসাইট, তার উপর 2004 সালের ওয়েবসাইট, এবং সেটা গুগলে কত মানুষ ঢোকে প্রতিদিন এই ইউটিউবে। এর ডোমেইন অথরিটি দেখেন 100। প্রথম পজিশনে যারা আছে এর হচ্ছে 97, উইকিপিডিয়া। তারপরে জন 69, 100 এগুলো তো ইউটিউব। যে এটা 51, এটা একটু সবার ছোট। তাহলে এতগুলার মধ্যে শক্তি কম কম কার বলেন তো? এটার না? এটার ডোমেইন অথরিটি মাত্র 51, বাকিগুলো দেখেন তো 100, 100, 69, 97, অনেক বেশি না? একটার মাত্র আছে 51। এইভাবে হচ্ছে মূলত হচ্ছে, হ্যাঁ, জিনিসগুলোকে হচ্ছে ইয়ে করতে হবে, দেখতে হবে যে কিভাবে কাজ করতেছে। তো আমরা এখান থেকে এভাবে দেখতে পারি। আমি যদি আর অন্য অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করি, কথার কথা সার্চ করলাম এরকম যে মেন্স OLED প্রাইস ইন বিডি, এটা একটা কিওয়ার্ড। আমার সামনে অনেক ওয়েবসাইট আসছে, আরঙের ওয়েবসাইট থেকে অনেক ওয়েবসাইট আসছে। প্রত্যেক ওয়েবসাইট দেখেন, আরঙের ওয়েবসাইটের ডিএ হচ্ছে 41, এদিকে অ্যাপেক্সের হচ্ছে 26, দারাজের হচ্ছে 44, এসএসবি লেদারের ডোমেন হচ্ছে 17, তার মানে একটা নতুন ওয়েবসাইট। এটা হচ্ছে 15, আরবারল্যান্ড। এটা তো মাত্র 9, এটা আবার 96, এটা ফেসবুক, ফেসবুক তো বাদ। এটা হচ্ছে একটা ওয়েবসাইট 14। বুঝতে পারছি? ওয়েবসাইটের শক্তি, ওয়েবসাইটের মধ্যে কি পরিমাণ মানুষ আসে সেটার উপর ডিপেন্ড করে ওয়েবসাইটের ডিএপি নির্ধারণ। যেমন এটা দেখেন, এটা একদমই নতুন ওয়েবসাইট, ভেন্ট্রো, মাত্র 6, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি মাত্র 4। বুঝতে পারতেছি স্যার? তাহলে এই মোজের এই এক্সটা এই একটা, এই যেটা তো আরো একদমই না, একদম বেবি ওয়েবসাইট, মাত্র মাত্র আসছে মার্কেটে। মার্কেটে বলতে গুগলের সাথে কোলাব মাত্র হয়েছে। পেজ অথরিটি অনেক আছে, তার মানে ভালো দিন ধরে কাজ করতেছে, বাট ডোমেইন অথরিটি কম। তো নিউ নিউ ধরা যায়, এই ওয়েবসাইটটা নিউ। বাকিগুলো ওকে, ঠিকঠাক। তো এই হচ্ছে কাহিনী, যে একটা ওয়েবসাইট ডিএপিএ হচ্ছে চেক করার জন্য কত, এটা মোজ আছে। তো মোজ আমাদের কাছে থাকলে দেখে ফেলতে পারি। মোজ ছাড়া আরো অনেক ওয়ে আছে, বাট মোজই হচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড ওয়েবসাইট। স্ট্যান্ডার্ড ওয়েবসাইট প্ল্যাটফর্ম, যেটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা এসইও এক্সপার্ট, ইভেন দ্য গুগল, এই মোজের যে প্যারামিটার, এই যে 1 2 করে একটা নাম্বার দেখাচ্ছে, এগুলোকে মোজের প্যারামিটার বলে, এবং মোজের প্যারামিটার সবাই একসেপ্ট করে। বুঝতে পারছি আমি স্যার? আচ্ছা, এরপর আসেন ওয়েবসাইটের গুলা বুঝলাম, এবার আসেন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমনে বুঝবো। র্যান্ডমলি কিওয়ার্ডের কোনো কিছু কিওয়ার্ড লিখে সার্চ করার পর সেটার সার্চ ভলিউম যদি আমাদেরকে দেখে ফেলতে হয়, সেটার জন্য আমরা আরেকটা এক্সটেনশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে সার্ফার এসইও। সার্ফার এসইও এক্সটেনশন এইটা। তো কিওয়ার্ড সার্ফার নামে সার্ফার এসইও এক্সটেনশন লিখে সার্চ করলে কিওয়ার্ড সার্ফার নামে হচ্ছে একটা এক্সটেনশন এখানে আসবে। এইটাকে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড অন করে রাখতে পারি। এটাকে অ্যাড অন করি আমি। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে আমার এখানে অ্যাড অন হয়েছে। তো এটা অ্যাড অন হওয়ার ফলে আমার সুবিধাটা কি ঘটলো? এটা অ্যাড অন হওয়ার ফলে সুবিধাটা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমরা যদি এইবার এখানে আরেকবার রিলোড দিই, যেহেতু আমাদের অ্যাড অনটা এখানে অ্যাড করা আছে, এই যে পাওয়ার্ড বাই সার্ফার ফ্রন্ট এখানে চলে আসছে। এবং একটু খেয়াল করেন যে এই যে আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এইখানে একটা জায়গায় লোডিং এর মতো হচ্ছে, খেয়াল করছেন? এখনো লোড হয়ে আসে নাই, লোডিং হচ্ছে স্টিল নাও, একটু ওয়েট করি। আচ্ছা, নাম্বার কত আসছে? 0 আসছে না? 0 আসছে, দেখতেছেন আপনারা? 0 আসছে। আচ্ছা, তার মানে এটা পাশে ফ্ল্যাগ কি দেওয়া, বাংলাদেশ না ইউএসএ? ইউএস এর ফ্ল্যাগ দেওয়া। আমরা বাংলাদেশ আগে আনি, কারণ ইউএস এর এখানে 0 দেখাচ্ছে, তার মানে ইউএসএ থেকে সার্ভারের মতে
মেন্স OLED প্রাইস ইন বিডি এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে না। স্বাভাবিক নিয়ম, মেন্স OLED প্রাইস ইন বিডি এটা লিখে ইউএসএ থেকে কেন সার্চ করবে? কারণ এই কিওয়ার্ডটা তো লোকাল কিওয়ার্ড। মনে আছে না গতকালকে লোকাল কিওয়ার্ড বা জিও টার্গেটিং কিওয়ার্ড শিখছিলাম? এটা একটা লোকাল কিওয়ার্ড। সো আমরা এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে বাংলাদেশকে আগে ধরি। এবার সার্চ ভলিউম পাইছেন? 90 দেওয়া, 90 দেওয়া। তার মানে সার্ফার বলতেছে মেন্স OLED প্রাইস ইন বিডি এই কিওয়ার্ডটা দিয়ে প্রতি মাসে অ্যাভারেজ 90 জন লোক খোঁজে। সার্ফার বলতেছে এইটা তো আপনি সার্চ করছেন, আমি আরো কিছু সাজেশন দেই। এই কথা বললে এই যে সার্ফার এখানে দেখেন আপনাকে সাজেশন দেওয়া শুরু করছে। তো ধরেন দেখেন কিওয়ার্ড এখানে সাজেশন দিচ্ছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে ভলিউম লেখা আছে। যেমন মানি ব্যাক ফর মেন এটা লিখে প্রতি মাসে 800 থেকে 880 জন হচ্ছে সার্চ করে। OLED ইন বাংলাদেশ এটা নিয়ে হচ্ছে 590 জন খোঁজে। শুধু ওয়ালেট বাংলাতে ভেবে ওয়ালেট লিখে গুগলে খোঁজে হচ্ছে বাংলাদেশ থেকে 2900 জন, 2900 জন। এগুলো কিন্তু ডেইলি না, এগুলো হচ্ছে মাসের হিসাব। প্রতি মাসে এই টপিকটা এই কিওয়ার্ডটা লিখে গুগলে কতজন খোঁজে। আমি কি বুঝতে পারতেছি? ওকে, এবার আমরা একটু ইউএসএ তে ব্যাক করি আবার এন্ড ডিফারেন্ট কিছু দেখার চেষ্টা করি। এন্ড আমি এখানে এবার কিওয়ার্ড চেঞ্জ করি এবং ফ্লাই ফিশিং যেটা তখন আমরা লিখছিলাম, হ্যাঁ, আমরা ফ্লাই ফিশিং লিখে সার্চ করি। সার্ফারের মতে ফ্লাই ফিশিং লিখে প্রতি মাসে কতজন সার্চ করে ইউএসএ থেকে স্যার? এবার 60,500 জন লোক অ্যাভারেজ প্রতি মাসে। এবং আমি যদি নিচে এতে আসি দেখেন এখানে ফ্লাই ফিশিং, ফ্লাই ফিশ, তারপর ফ্লাইস ফর ফিশিং, তারপর ফিশিং ফর ফিশিং ফ্লাই ফিশিং, এগুলো লিখে প্রায় 60,000 27,000 লোকের মতো প্রতি মাসে লোকজন হচ্ছে খোঁজে গুগলে। আচ্ছা, তাহলে একটা সার্চ ভলিউমে পাইতেছি না আমরা? সার্চ ভলিউম পাচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে লিখি ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, 1600 লোক ইউএসএ থেকে এই কিওয়ার্ডটা দিয়ে খোঁজে প্রতি মাসে। এবং এটার সারাউন্ডিং রিপোর্ট এখানে আসবে, একটু ওয়েট করি আসুক। এইখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে নেন, যেটার জন্য এখানে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করা। এইখানে ডলার সাইন দিয়ে একটা নাম্বার দেওয়া আছে না, $10.95। খেয়াল করছেন? এইটা কেন কেউ কি জানেন? এটা কেন আসছে? এটা আসার পেছনে কারণ কি? এনি আইডিয়া, এনি গেজেস? আচ্ছা, এইটাকে বলা হয় সিপিসি। কি বলা হয়? সিপিসি। এটাকে বলা হয় সিপিসি, ঠিক আছে? তো এই সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, এটা মানে বুঝতে যাচ্ছে যে কস্ট পার ক্লিক মানে একটা ক্লিক করলে একটা মিনিমাম অ্যামাউন্ট কস্ট হবে, তাই না? কস্ট পার ক্লিক, একটা ক্লিক করলে একটা অ্যামাউন্ট কস্ট হবে, কাইটা নিবে আর কি। কস্ট হবে বলতে কাইটা নিবে। তো এখানে এই সিপিসিটা কখন লাগে এবং কোন কাজে লাগে? আমরা যারা গুগলে ওয়েবসাইটের অ্যাড রান করাই, যেমন দেখেন ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এই কিওয়ার্ডটার জন্য এই যে ওয়েবসাইটের রেজাল্ট গুলো এখানে শো হয়েছে তার মধ্যে প্রথম তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ এই চারটা, 1 2 3 4, এই চারটার উপরে কি লেখা আছে দেখেন তো? স্পন্সর রেজাল্ট। তার মানে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এই কিওয়ার্ডের জন্য গুগল এই চারটা ওয়েবসাইটকে স্পন্সর মানে অ্যাডের থ্রুতে দেখাচ্ছে। আরো যদি ভাঙায় বলি তাইলে এই চারটা ওয়েবসাইট তাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্যে এই চারটা ওয়েবসাইটের মালিক গুগলে টাকা দেওয়ার বিনিময়ে বা গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে র্যাঙ্কে আসতে যাচ্ছে এবং সেটা আসছে। যখন গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে র্যাঙ্কে আসার চিন্তা করা হয় তখন গুগল এই রেজাল্টগুলোকে উপরের দিকে দেখায় টাকা নিয়ে, কিন্তু পাশে উপরের দিকে স্পন্সর রেজাল্ট এটা লিখে দেয়। বুঝতে পারছি?
আর এই যে এখানে সিপিসি লেখা, এই সিপিসিটা ওই স্পন্সর কিওয়ার্ডের জন্য। সাপোজ ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এইটা লিখে সার্চ করার কারণে আমি এই ওয়েবসাইটের খুঁজে পাইছি। এখন আমি কি করলাম, অ্যাজ এ ইউজার আমি ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, আমি ওয়েবসাইটে কিছুক্ষণ ঘুরছি, থাকলাম, দেখলাম, আমি হয়তো কিছু অর্ডারও করি নাই, আমি কোনো অ্যাপয়েন্টমেন্টও নিই নাই, কিচ্ছু করি নাই, আমি জাস্ট আসছি, ভিজিট করছি, ঘুরছি, ক্লিক হইছে, আমি বের হয়ে গেছি। এই যে কাহিনীটা করলাম, এটা ক্লিক হয়েছে না আমার, আমি যে ক্লিক করছি ক্লিক হয়েছে না? এই একটা ক্লিকের জন্য গুগল এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে $10.95 কাইটা নিছে। আমি কি বুঝতে পারছি? বুঝেন নাই? আর কথা আসে না, মাইক্রোফোনটা কাছে নেন, আপনাদের কথা আসে না। না বুঝছি, তাহলে ওই ডাক্তার চিকিৎসা করে কত টাকা নিবে, তার এক ক্লিকে যদি এখানে 10 ডেফিনেটলি অনেক টাকা নিবে। আমি আমি দেখেন, আমি রিসেন্টলি এদের কাজ করি। এই ওয়েবসাইট এইটা হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের ওয়েবসাইট। উনি ইউবিএস তে থাকে। উনার এক একটা ক্লায়েন্ট যখন অনবোর্ড হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট যখন পেশেন্ট আসে, মিনিমাম একটা পেশেন্টের কাছ থেকে 2,000 থেকে 3,000 4,000 ডলার পর্যন্ত উনি চার্জ করে। আমি ওনার কাছ থেকে নিচ্ছি কিছু কিছু মাত্র, ধরেন অ্যারাউন্ড অ্যারাউন্ড পার মান্থ গেলে হয়তো বা 700-800 ডলার নিচ্ছি সার্ভিস চার্জ। বাট ওনার একটা পেশেন্ট আসলে ব্যাস 3 থেকে 4 দিন একটা ট্রিটমেন্ট দেয়, সেখানে হয়তো বা 4,000 3,000 2,000 ডলার ইয়ে করে, চার্জ করে। আর বাইরের দেশের ডেন্টিস্টদের যে ডিমান্ড, বাংলাদেশের যে ডিমান্ড, একটা দাঁত ফালাইতে 2,000 টাকা নেয়, 4,000 টাকা নেয়, বাইরের দেশের তো অবস্থা আরো খারাপ। আচ্ছা যাই হোক, তো এই যে স্পন্সরের থ্রুতে যখন হচ্ছে র্যাঙ্কে আসতেছে বা আসতেছে, এবং সেখানে যখন কোনো ইউজার ক্লিক করে স্পন্সরের মধ্যে, তখন এই একটা ক্লিক করার কারণে বের হয়ে চলে আসি, গুগল ওর কাছে যে সিপিসি থাকবে কিওয়ার্ডের, ওই সিপিসি পরিমাণ টাকা এটা নিয়ে নিবে। ক্লিয়ার? যাই হোক, এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করার এখন ঢুকতেছি আস্তে আস্তে, এখনো পুরোপুরি কিওয়ার্ড রিসার্চ যাই নাই, এখন মাত্র শিখলাম যে সার্চ ভলিউম কেমনে দেখতে হয়। তো সার্ফার হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা সার্চ ভলিউম দেখতে পারি, চেক করতে পারি। কোনো অন্যান্য কোনো বড় 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 সড়ো টুল ব্যবহার না করেই হচ্ছে আমরা দেখতে পারি, এই জন্য এইভাবে রাখলাম। এইবার আসেন, যদি আমাকে কোনো একটা টপিক ধরায় দেওয়া হয় এবং টপিকের জন্য বলা হয় যে আমাকে রিসার্চ করে দেন, তাইলে ঘটনাটা কেমনে ঘটবে বা কেমনে আসলে করব অ্যাকচুয়াল রিসার্চ? 2025 আমি ওই ফ্রি টুল দেখায় সময় নষ্ট করবো না, কারণ ফ্রি টুলের প্রত্যেকটা লিমিট থাকে। 4টা 5টা কাজ করার পরে, 4টা 5টা রিসার্চ করার পরে, 2টা 3টা রিসার্চ করার পরে আপনাকে আর করতে দিবে না, বলবে টাকা দিয়ে কিনা নেন অথবা নতুন আর একটা অ্যাকাউন্ট খুলে নেন। সো আমি নতুন অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা দেখায় দিচ্ছি, বাট আমি প্রিমিয়াম দিয়ে দেখায় দিচ্ছি, এবং এটা আপনাদের কাজ করতে গেলে লাগবেও। সো ওইভাবে আগাইতে হবে। সো লেখাপড়া করতে আসছি, সো ইনভেস্টমেন্টের দরকার আছে। আমি একটা ওয়েবসাইটে আসছি, গ্রুপ বাই টুল সার্ভিস। এরা মূলত হচ্ছে যে সমস্ত আমরা রিসার্চ করার জন্য যে সমস্ত টুলগুলো লাগে, এগুলো একটা টুলের প্রাইস প্রায় $100 $200 $150 $50 60 করেও হয়। So এগুলোকে কম দামে হচ্ছে এরা প্রোভাইড করে বাংলাদেশ থেকে, এবং আমরা কার্ড না থাকলেও নগদ, বিকাশ, রকেট এগুলো দিয়ে হচ্ছে আমরা পারচেস করতে পারি। যেমন আমি এখন যে টুলটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে acmrush.com। হ্যাঁ, acmrush.com। এই একটা টুল যদি আপনার কাছে থাকে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এসইওর যত ধরনের টাস্ক, যত ধরনের রিসার্চ, যত ধরনের কাজ আছে, সব কাজ এই একটা দিয়ে হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। আমি কি বুঝতে পারছি? এটার মতো আরেকটা টুল আছে href.com। পুরা পুরা ওয়ার্ল্ডে এসইও ইন্ডাস্ট্রিতে এই দুইটা টুলই হচ্ছে রাজত্ব করে, এবং বড় বড় এসইও এক্সপার্ট এন্ড যত ক্লায়েন্ট, ওনারাও এই টুলসের রিপোর্ট গুলা এবং এই টুলসের ডেটা গুলাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। অন্যান্য অনেক টুল আছে, বাট এই দুইটার সমপরিমাণ সুন্দর রেজাল্ট, স্মুথ রেজাল্ট আর কারো কাছে নাই, কোনো টুল দিতে পারে না। সো আমি যদি এই স্টাফের প্রাইজিং দেখাই, এটার প্রাইজিং হচ্ছে শুরুই হচ্ছে মাসে $129 দিয়ে, আর এসিএম রাশের প্রাইজিং শুরু হচ্ছে মাসে $165 দিয়ে। মানে মিনিমাম প্রাইস হচ্ছে এটা, 1 মাসের জন্য কিনলে $165 দিয়ে আমার কিনতে হবে, অ্যারাউন্ড
15-16 হাজার, 17-18 হাজার টাকা হচ্ছে একটা প্রাইজিং এর টুল। অথচ এই এসিএম ব্রাশ সহ আরো এরকম ধরেন যে টোটাল এই যেখানে অনেক অনেক টুল আছে, সবগুলা টুল আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার সময় কিনে নিছি 800 টাকা দিয়ে 1 মাসের জন্য, সবগুলা টুল একসাথে। সো এটা আমার 1 মাস যাবে 800 টাকা, যেমন আজকে নভেম্বর 25 তারিখ, আজকে রিনিউ করছি, এক্সপায়ার হয়ে যাবে 25 তারিখ। So, প্রতি মাসে আমি এটা ইউজ করি, ক্লায়েন্টের রিপোর্ট, ক্লায়েন্টের যত কাজ সব আমি এটা দিয়েই করি। বিকজ এই এত টাকা দিয়ে হচ্ছে এগুলো পারচেস করার মতো এখন অবস্থা নাই, পোষাবেও না আমাদের। সো বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি হচ্ছে এসিএম রাশ, আমরা দেখবো এসিএম রাশ ব্যবহার করে কিভাবে হচ্ছে রিসার্চ করতে হয়। আপনাদের এসিএম রাশ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এইচরাফ আপনাকে ফ্রিতেও ব্যবহার করতে দিবে না, এইচরাফ টাকা দিয়ে কিনেই করতে হবে। কোনো ট্রায়াল ভার্সন এরা দেয় না, যা করবেন টাকা দিয়ে কিনে তারপরে করেন, ট্রায়াল দিলেও টাকা দিয়ে কিনে ট্রায়াল দেন। বাট এসিএম রাশ একটু ফ্লেক্সিবল, ও টাকা দিয়ে না কিনলেও আপনি অ্যাটলিস্ট ট্রায়াল দিতে পারবেন বা ফ্রিতেও চালাতে পারবেন। প্রতি 24 ঘন্টা পর পর আপনি একটা নির্দিষ্ট লিমিট দিবে, ওই লিমিট আপনি চালাতে পারবেন। বাট আমরা রিসার্চটাকে করি, তারপরে দেখবো যে আসলে কিভাবে কাজ করতে হয়। সো এসিএম রাশে যে গেলাম, এসিএম রাশে গিয়ে আমি যে একটু এসিএম রাশে জাস্ট এক্সেস নিয়ে নিই। আচ্ছা, এই হচ্ছে আমি এসিএম রাশের ড্যাশবোর্ডে আছি, মানে আই মিন এসিএম রাশে আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মূলত এইভাবে আপনাদেরকে দেখাবে, এই প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে আসবে। সো আমরা করতেছি কিওয়ার্ড রিসার্চ। এইখানে দেখেন এসইওর যত রিসার্চ আছে, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কন্টেন্টের আইডিয়া, সমস্ত কিছু একটার ভিতরে আছে, So, একটা দিয়ে হয়ে যায়। So, আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, আমরা এখান থেকে আপাতত এই কিওয়ার্ড রিসার্চ সেগমেন্টের আন্ডারে এই যে কিওয়ার্ড ওভারভিউ এবং কিওয়ার্ড ম্যাজিক টুল, এই দুইটাকে ব্যবহার করে হচ্ছে কাজ শিখবো, বাকিগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আমরা কিওয়ার্ড ওভারভিউতে আসতেছি, এর ডেটা কতটা সুন্দর এবং প্রিসাইজ একটু দেখলেই বুঝবেন আর কি। আমরা এখানে একসাথে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে খুঁজতে পারি, নিশ দিয়ে খুঁজতে পারি আমরা, একটা হইতে পারে, একাধিক হইতে পারে, ইচ্ছা। তা আমরা যদি ফ্লাই ফিশিং নিয়ে শিখতেছিলাম, তো ফ্লাই ফিশিং নিয়ে যদি একটু সার্চ করি, ফ্লাই ফিশিং, হ্যাঁ, লিখে সার্চ করলাম, এখান থেকে কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন কোন কান্ট্রির জন্য আপনি র্যাঙ্ক করাতে চান ওয়েবসাইট, এবং সেই কান্ট্রিতে আসলে সার্চ ভলিউম কেমন। জরুরি না এই ফ্লাই ফিশিং নিয়ে ইউএসএ তে যদি 60,000 লোক খোঁজে, বাংলাদেশের লোকজন খুঁজবে। বাংলাদেশে বাংলাদেশের মানুষ ওই মাছ ধরার বড়শি হচ্ছে কিনে আনে না, এরকম বাড়িতেই বানায় ফেলে, কি বলে বাঁশের কঞ্চি দিয়া। সো দরকার হয় না এগুলো কেনার। সো ডেফিনেটলি জরুরি না যে ইউএসএ তে খুঁজলে আমার দেশে খুঁজতে হবে। সো প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের দেশে এখন যে জিনিস সবচেয়ে বেশি দরকার, ইউএসএ তে সেটা বেশি দরকার নাও হইতে পারে, বা অন্যান্য কান্ট্রিতে সেটা দরকার নাও হইতে পারে। ওকে, আমি ফ্লাই ফিশিং দিচ্ছি, ইউএসএ রাখলাম। যেহেতু আমরা প্রিমিয়াম ব্যবহার করতেছি, আমরা চাইলে ইউএস এর ভেতরে কোনো স্পেসিফিক লোকেশন, কারণ বাংলাদেশের ভিতরে তো স্পেসিফিক লোকেশন আছে, আপনি যদি বলেন বা সারা বাংলাদেশে ফ্লাই ফিশিং লিখে খোঁজে, এরকম না, বাংলাদেশের ভেতর ঢাকাতে কারা খোঁজে সেটা আমি দেখতে চাই। হইতে পারে না আপনার চাহিদা, ক্লায়েন্টের এটা হইতেই পারে যে ওকে, আমার শুধু ঢাকা, আমার শুধু ফরিদপুরে কারা খোঁজে দেখতে চাই। ঠিক সেম প্রত্যেকটা কান্ট্রির জন্য এরকম কান্ট্রির আলাদা আলাদা করে সাব রিজন গুলো এখানে আছে, যেমন ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে ডালাস, এগুলো প্রত্যেকটা সিটি হচ্ছে মেট্রো সিটি, এগুলো সব আছে। চাইলে এগুলো এখান থেকে চাইলে স্পেসিফিক আরো আরো স্পেসিফিক ন্যারো ডেটা নেওয়ার জন্য সিলেক্ট করতে পারেন। আমরা আপাতত এইটাই ইউএসএ রাখলাম, ফ্লাই ফিশিং লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে সুন্দর করে কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে শুরু করে, আমরা তো এই যে এখানে যখন সার্চ করছিলাম সার্ফার দিয়ে যখন খুঁজে খুঁজে বের করলাম, এখানে শুধু সার্চ ভলিউম দেখতে পারতেছিলাম, বাট আমাদের আরেকটা জিনিস বাকি ছিল না, কিওয়ার্ড ডিফিকাল্টি। আমরা তো বলছিলাম 0 থেকে 100 হচ্ছে ডিফিকাল্টি, বাট সেটা ডিফিকাল্টি কত আমাকে তো দেখতে হবে। সার্চ ভলিউম বের করতে পারছি আমি, মোজের এক্সটেনশন দিয়ে হচ্ছে মোজের থ্রুতে ওয়েবসাইট ডিএপিএ কত বের করতে পারছি, আমার তো ডিফিকাল্টিও বের করতে হবে। সো ওই ডিফিকাল্টিটাও এই এসিএম রাশি প্রোভাইড করতেছে। যেমন দেখেন, এসিএম রাশ বলতেছে ফ্লাই ফিশিং এই কিওয়ার্ডটা দিয়ে ইউনাইটেড স্টেটসে ডেস্কটপে, এখানে দুইটা জিনিস খেয়াল রাখেন, একই দেশ থেকে মানুষজন মোবাইল দিয়েও সার্চ করতে পারে, কম্পিউটার দিয়েও সার্চ করতে পারে, সেটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক। সো এসএম রাইস বলতেছে 25 তারিখ পর্যন্ত, আজকে মানে আজকের তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত ইউএসএ তে ডেস্কটপ দিয়ে ফ্লাই ফিশিং লিখে 33,000 লোক প্রতি মাসে সার্চ করে, এবং এই ফ্লাই ফিশিং কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 71, কোন দেশ অনুযায়ী, ইউএসএ অনুযায়ী, এবং সেটা কি টাইপের কিওয়ার্ড, হার্ড কিওয়ার্ড বলেই দিছে। বুঝতে পারছি?
আচ্ছা, এর পাশে একটা আইটেম দিছে, সেটা গ্লোবাল সার্চ ভলিউম। এসিএমরাশ শুধুমাত্র ইউএস এর ডেটাই দেয় নাই, এসিএমরাশ বলছে পুরো ওয়ার্ল্ডে 1,26,000 লোক সার্চ করে প্রতি মাসে এই ফ্লাই ফিশিং লিখে। তার মধ্যে ইউএসএ থেকে 33,000, ইন্ডিয়া থেকে 18,000, ফিলিপাইন থেকে হচ্ছে 9,000, এটা মেবি জিম্বাবুয়ে বন্য কিছু নাকি জানি না আমি। ইউকে থেকে হচ্ছে 5,400, আর কানাডা থেকে হচ্ছে 3,600-র মতো লোক খোঁজে। সার্ফার এসিও যেরকম আপনাকে এই যে এখানে সিপিসি দিচ্ছিল কিওয়ার্ডের, সিপিসি কত, এসিএমরাশও দেখেন কিওয়ার্ডের সিপিসি দিয়ে দিচ্ছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম না বাইং কিওয়ার্ডের ইন্টেনশন, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, নেভিগেশনাল, ইন্টেনশন পড়ছিলাম হ্যাঁ শেষের দিকে, ক্লাসের শেষের দিকে পড়ছিলাম। কিওয়ার্ডের ইন্টেনশন ছিল তিনটা: ট্রানজেকশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড। মনে আছে? এসিএমরাশ কোন কিওয়ার্ডের ইন্টেনশন কি সেটাও দেখেন বলে দিছে, যে ফ্লাইং ফিশিংটা আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড। তার মানে এই টাইপের কিওয়ার্ড দিয়ে মানুষ ফ্লাই ফিশিং কিনতে চায় না, ফ্লাই ফিশিং সম্পর্কে ইনফরমেশন জানতে চায়, এই জন্য এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সব ডেটা একবারে পেয়ে গেছি না? ইভেন আরেকটা ডেটা আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ড মানে হচ্ছে এই ফ্লাই ফিশিং লিখে মানুষ যা সার্চ করে সেটা সার্চ করার চাহিদা কম নাকি বেশি। এখানে দেখেন ট্রেন্ডের আপ এন্ড ডাউন আছে, তার মানে একটা সময় খুব বেশি গেছে, মাঝখানে কমে গেছিল খোঁজা, এখন আবার বাড়তে বাড়তে এখন আবার হালকা কমতেছে। ব্যাপারটা কি বুঝতেছি? হুম, ট্রেন্ড গ্রাফটাও দেওয়া আছে। এটাতে গেলো একদম স্পেসিফিক এই ফ্লাই ফিশিং রিলেভেন্ট যত ইনফরমেশন সব দিচ্ছে। এটার পাশাপাশি এসে আমরা কি করছে, ফ্লাই ফিশিং তো আপনি লিখে সার্চ করেন, কিন্তু আপনি আমার মতো যারা ফ্লাই ফিশিং পছন্দ করে তারা শুধু কি ফ্লাই ফিশিং দিয়ে কি সার্চ করে, অন্যান্য কিছু লিখে সার্চ করতে পারে না? আরো অনেক ধরনের টপিক দিয়ে সার্চ করতে পারে ফ্লাই ফিশিং এর সাথে রিলেভেন্ট। সেটার একটা আইডিয়াও নিচে দিচ্ছে, দেখেন কিওয়ার্ড আইডিয়া। এবং এই কিওয়ার্ড আইডিয়াতে প্রায় 1,33,000 কিওয়ার্ড দিছে আমাকে এসিএমরাশ, যে এই 1,33,000 ধরনের ভ্যারিয়েশনের কিওয়ার্ড দিয়ে মানুষজন ফ্লাই ফিশিং খোঁজে গুগলে। এখানে কিওয়ার্ড গুলো সমস্ত ডেটা আছে। আমরা যদি 1,33,674 এই যে কিওয়ার্ড এখানে সার্চ ক্লিক করি, এইখানে দেখেন এই পুরা 1,33,000 কিওয়ার্ডের পুরা ডেটাবেজ আমার হাতে। বুঝতে পারছি স্যার? সো এই যে পুরা ডেটাবেজ আমার হাতে, এখানে ডেটাগুলো একদম ক্লিয়ার করে বলা, কিওয়ার্ডের নামগুলো দেওয়া আছে, কোন কিওয়ার্ডের ইন্টেনশন কি। যেমন এটা ইনফরমেশনাল, এটা কমার্শিয়াল, এটা ইনফরমেশনাল এবং ট্রানজাকশনাল দুইটা ইন্টেন্টই মেনটেন করে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম প্রত্যেকটা সার্চ, যেমন এটা 60,000, এটা 33,000, এটা হচ্ছে আহ 27,000, 14,000, 9,000, 6,000, এভাবে মানুষজন সার্চ করে। কিওয়ার্ডের ট্রেন্ড মানে সার্চিং এর চাহিদা মানুষের কেমন, কমতেছে না বাড়তেছে চাহিদা ট্রেন্ড। এর চেয়ে বড় জিনিস এই যে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, পাইছেন? এই প্রত্যেকটা কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, যেমন এটা 71, পাশে কি চিহ্ন দেওয়া, রেড চিহ্ন দেওয়া, মানে এটা হার্ড কিওয়ার্ড, যে লিখে দিছে হার্ড। যেটা গ্রিন সিগন্যাল এটা ইজি, তার মানে এই 16 যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন, এটা দেখেন এটা ট্রেন্ডও দেখেন আপ, খেয়াল করছেন? হ্যাঁ ফ্লাই ফিশিং কিওয়ার্ডটা আস্তে আস্তে সার্চ করে করে উঠতেছে। এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি অনেক বেশি কম, এটা ইজি। ইউ উইল নিড কোয়ালিটি কন্টেন্ট, ফোকাস অন দ্য কিওয়ার্ড ইন্টেন্ট। জাস্ট আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট যদি লিখতে পারেন তাইলে খুব সহজে র্যাঙ্কে চলে যাবেন। কিন্তু দেখেন আমি যদি এটাকে নিয়ে যাচ্ছি, দেখেন এটাকে যদি কিওয়ার্ড হিসেবে নিতাম, ও আমাকে সাজেস্ট করতেছে ইউ উইল নিড লটস অফ হাই কোয়ালিটি রেফারেন্স ডোমেন এটাকে র্যাঙ্কে নেওয়ার জন্য। বুঝতে পারছি? আপনারা কি আমার কথা বুঝতেছেন না সব মাথার উপর দিয়ে যাইতেছে? হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে না স্যার, একটা এইটা ধরে যেমন দেখেন এখানে বলছে যে ওয়েল স্ট্রাকচার্ড ইউনিক কন্টেন্ট লাগবে এই কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক করাতে হয়। তাহলে আমরা সবসময় গ্রিন সিগন্যাল দেওয়া, তার মানে এই যে ছোট ছোট সার্চ মানে যে ডিফিকাল্টি গুলো, এই ডিফিকাল্টি গুলো নিয়ে কাজ করবো। দেখেন 17 ডিফিকাল্টি, 9 ডিফিকাল্টি আছে, অনেক ইজি। হ্যাঁ দেখেন, ইয়োর চান্স টু স্টার্ট র্যাঙ্কিং নিউ পেজ, ভেরি ইজি কিওয়ার্ড 9। বুঝতে পারছি? সেই হিসাবে সার্চ ভলিউম অনেক বেশি না, 4,400 হিউজ। এবং এই টাইপের কিওয়ার্ড গুলো নতুন পেজ গুলা, নতুন ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করার জন্য অনেক বেশি ইজি, এই টাইপের এই ইন্টেনশন এই ডিফিকাল্টির কিওয়ার্ড গুলা। তো এই হচ্ছে টোটাল কাহিনী। এখন আমি চাইলে আমার এই 1,33,000 কিওয়ার্ডকে আমি একবারে, আমার সব দরকার, একটা কন্টেন্ট লেখার জন্য এত এত কিওয়ার্ড লাগে না। একটা কন্টেন্ট লেখার জন্য সর্বোচ্চ 4টা থেকে 5টা বা 10টা কিওয়ার্ডই লাগবে। তাহলে 1,33,000 কিওয়ার্ড থেকে বেস্ট 10টা কিওয়ার্ড বের করা সম্ভব না? সম্ভব তো হওয়ার কথা।
এখন এই কিওয়ার্ড রিসার্চ একদিনের কাজ না, 1 ঘন্টার কাজও না। এমনও অনেক এক্সপার্টরা আছে ইন্ডাস্ট্রিতে যারা মাসখানেক সময় নেয় শুধু একটা কিওয়ার্ড বাইর করতে, এবং কোম্পানি তাকে ওই একটা একটা কিওয়ার্ড বাইর করার জন্য সে মাসখানেক সময় নিয়ে যে রিসার্চ করতেছে, ওটার জন্য কোম্পানি পে করে। কারণ কোম্পানি তখন জানে যে কেন রিসার্চ করা হচ্ছে, এত রিসার্চের দরকার কেন। কারণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট বাই পার্ট যখন ধরে 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 কাজ করব, তখন ডেফিনেটলি আমার টাইম বেশি লাগবে। যেমন উদাহরণ যদি বলি, আমি যদি এখন হারুন স্যারকে আমার কম্পিটিটর ধরি, এবং হারুন স্যার এখন যে চাকরি করে সেই চাকরিতে হচ্ছে আমি ওনার থেকে হায়ার পজিশনে যাইতে চাই, তাহলে উনার আমার প্রত্যেকটা জিনিস খুঁটায় দেখতে হবে না? উনি কিভাবে কাজ করে, কোন স্টাইলে কাজ করে, কিভাবে রিপোর্টিং করে, কিভাবে রিপোর্ট সাবমিট করে, ম্যানেজমেন্টের সামনে দাঁড়ায় কোন স্টাইলে কথা বলে, পকেটে হাত দিয়ে কথা বলে না হাত পেছনে নিয়ে কথা বলে না হাত সামনে রেখে কথা বলে, কথা বলার সময় আসলে উনি কতটুকু হাসে, হাসলে কতটুকু ডিপলি হাসে, ওনার ওনার স্ট্যান্ডিং পজিশন কেমন হয়, 2 পায়ের উপরে ভর করে দাঁড়ায় নাকি 1 পায়ের উপর ভর করে 1 পা ক্লোজ করে দাঁড়ায়, অনেক কিছু আছে না? উনি বসার সময় স্ট্রেট বসে নাকি পায়ের উপর পা তুলে বসে, এগুলো দেখা লাগবে না আমার? আমি যখন ওই প্রত্যেকটা জিনিস একটা 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 করে দেখতে যাব, আমার সময় লাগা স্বাভাবিক। সো একটা বেস্ট কিওয়ার্ড বের করার জন্য ডেফিনেটলি সময় লাগে। আমরা হয়তোবা দেখানোর সময় অনেক ইজিলি দেখায় ফেলি, বাট আপনারা যখন ইনশাল্লাহ রিসার্চ করতে বসবেন তখন এটা আপনারা আশা করি ফিল করবেন। এখন কিছু কিছু ক্লায়েন্ট এরকম টপিক বা কিওয়ার্ড রিসার্চ করতে দিয়ে শর্ত জুড়ে দেয়। কি কি টাইপের শর্ত দেয়, এই শর্তগুলো আগে একটু বুঝি। এই শর্তগুলো ফিল আপ করতে গেলেই তখন এত সময় লাগে। ক্লায়েন্ট এসে বলে, আচ্ছা তুমি আমার জন্য যে কিওয়ার্ড বের করবা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই সার্চ ভলিউমের শর্ট ফর্ম হচ্ছে এসভি। হ্যাঁ, সার্চ ভলিউম 1,500-এর বেশি নিতে পারবা না, সর্বনিম্ন 500, 500 নিচেও নিতে পারবা না, আবার 1,500, 1500 বেশি নিতে পারবা না, এর মধ্যে তোমাকে কিওয়ার্ড নিতে হবে। এটা আমার শর্ত, আমার আমার কন্টেন্টের জন্য এটাই লাগবে আমার। তুমি আমার জন্য এই রেঞ্জের ভেতরে যে কিওয়ার্ড গুলা নিবা, সেই কিওয়ার্ড গুলার ডিফিকাল্টি 10-এর বেশি যাইতে পারবে না। আমি কি বুঝতে পারছি স্যার? এবং কিওয়ার্ডের টাইপ হয় 3 রকমের: শর্ট টেল, লং টেল আর মিড টেল। মনে আছে আপনাদের? হ্যাঁ বলছিলেন। ব্রড মেশ বা লং টেল। ক্লায়েন্ট এসে বলছে আমার লং টেল কিওয়ার্ড লাগবে, কোনো শর্ট টেল কিওয়ার্ড নিতে পারবা না। যখনই লং টেল বলছে তার মানে কি প্রত্যেকটা 4 ওয়ার্ডের বেশি হইতে হবে না কিওয়ার্ড। ঠিক। এই যে শর্ত দিয়ে দিলে, এবার এই শর্ত মেনে 1,33,000 কিওয়ার্ড থেকে যখন আপনি কিওয়ার্ড টান দিবেন, দেখবেন যে 4টা 5টা কিওয়ার্ড পাইছেন, বাকি পানো নাই। চলেন শুরু করি, এই ফিল্টারটাই করে দেখি আমরা পাই কিনা, এখানে প্রমাণ হয়ে যাক। আসেন, এটা সার্চ করা, এরকম ফিল্টার করার জন্য এই যে উপরের দিকে দেখেন এখানে অপশন আছে, ভলিউমের ফিল্টার দেওয়া, কেডির ফিল্টার দেওয়া, ইন্টেন্টের ফিল্টার, সবকিছুর ফিল্টার এখানে করা আছে। আমরা চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি। তার আগে একটু বলি যে এই যে 0 থেকে 100 কিওয়ার্ডের ডিফিকাল্টির কথা বলছিলাম, এটার মেজারমেন্ট কিভাবে করে এসিএমরা যেভাবে মেজার করে দেখেন, ভেরি ইজি। যদি কিওয়ার্ডের ডিফিকাল্টি 0 থেকে 14 এর মধ্যে হয়ে থাকে তাহলে ইজি ভেরি ইজি কিওয়ার্ড। যদি 15 থেকে 29-এর মধ্যে হয় তাহলে সেটা ইজি কিওয়ার্ড। তাহলে এক কথায় ধরতে পারি 0 থেকে 30 পর্যন্ত যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি গুলো থাকবে সেগুলো ইজি কিওয়ার্ড, তাই না? জি, very easy. বাকিগুলার থেকে চিন্তা করবো হচ্ছে পরে। এবং ভেরি হার্ড এর কথা বলে দিছে, ইভেন দো এখানে বলেও দেয় যে ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দিস কিওয়ার্ড, যেগুলো অনেক বেশি টাফ। ওকে, আমরা একটা ফিল্টারিং শুরু করি। প্রথমে কেডি দিয়ে ফিল্টার শুরু করি, তাহলে সার্চ ভলিউম গুলো আমার হাতে খুব তাড়াতাড়ি চলে আসবে। কেডি হচ্ছে সর্বোচ্চ কত নিতে পারবো? 10। এখানে কেডিতে ফিল্টার করতে আসছি, সর্বোচ্চ কত আছে এখানে? সর্বনিম্ন সর্বোচ্চ 14, এর নিচে নামানো যাইতেছে না। যদি আমাকে 14-এর নিচে নামাইতে হয় তাহলে আমাকে কাস্টম রেঞ্জ ধরে কাজ করতে হবে। সো কাস্টম রেঞ্জে 2 পর্যন্ত দিয়ে দিয়ে হচ্ছে 10, আর ফর্ম হচ্ছে 0। 0 থেকে 10-এর মধ্যে যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি আছে সেগুলাকে হচ্ছে তুমি আমার সামনে দেখো, এই 1,33,000-এর মধ্যে অ্যাপ্লাই করলাম। 1,33,000 কিওয়ার্ডের মধ্যে ডিফিকাল্টি 10-এর মধ্যে আছে 2,900 কিওয়ার্ড। এই হচ্ছে প্রত্যেকের ডিফিকাল্টি, পাইছি? হুম। গেল 1। 2, এখানে কিছু কিওয়ার্ড আছে দেখেন, বলছে 1500 বেশি হইতে পারবে না, এগুলো 1500 বেশি না, তাহলে এই কিওয়ার্ড গুলো আমার দরকার নাই। আবার 500-র কম হইতে পারবে না, 500-র কম মনে হয় আছে, এই যে দেখেন 400, 300, 400 করেও আছে। সো এগুলো হইতে পারবে না। তাহলে আমরা ভলিউম ভলিউম কমায় দেই, ভলিউম কাস্টম করে দিচ্ছি কত, 500 থেকে 1500। তাহলে আমরা এখানে দিচ্ছি হচ্ছে সর্বনিম্ন 500 হওয়াই লাগবে, তুমি 1500 বেশিও নিতে পারবা না, এই রেঞ্জের ভিতরে আমরা কিওয়ার্ড দাও।
সার্চ করি, 38টা কিওয়ার্ড পাইছি 1,33,000-এর মধ্যে। এই হচ্ছে এদের অবস্থা। এবং বলছিল লং টেল কিওয়ার্ড হইতে হবে, দেখেন ম্যাক্সিমাম কিওয়ার্ড লং টেল, এটা দেখেন 5 ওয়ার্ডের বেশি না, এটা 4 ওয়ার্ডের বেশি না, এই হ্যাঁ কিওয়ার্ডটা 4 ওয়ার্ডের বেশি, এই কিওয়ার্ডটা 4 ওয়ার্ডের বেশি, এইটা 4 ওয়ার্ড পাইছি। আচ্ছা, এটাকেও যদি ফিল্টার করতে হয়, এভাবে বেছে বেছে না করে ফিল্টার করতে হয়, তাহলে কিভাবে করব? এখান থেকে চলে আসবে হচ্ছে অ্যাডভান্সড ফিল্টার। অ্যাডভান্সড ফিল্টার এসে দেখেন ওয়ার্ড কাউন্ট, তার মানে তুমি আমাকে এমন টাইপের কিওয়ার্ড দাও যেগুলোতে ফ্রম 4 ওয়ার্ডের বেশি আছে। টু কত? টু যত বেশি হইতে থাক সমস্যা নেই, বাট মিনিমাম 4 ওয়ার্ড হইতে হবে। এই জন্য ফ্রমে আমরা 4 দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। 19টা কিওয়ার্ড পাইছি 1,33,000 কিওয়ার্ডের মধ্যে। এই হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ডের কিওয়ার্ড। বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি স্যার রিসার্চ কিভাবে করতে তাহলে হইতেছে? এত সময় লাগবে কেন এটা করতে? হ্যাঁ, 1 মাস? তাহলে এটা করতে 1 মাসের বেশি সময় নিচ্ছে কেন? মানুষ তো সহজেই করা যায়, সার্চ করে ওই ফিল্টারিং। না এটা মাত্র বাইর করলাম। এবার এদের প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতর ঢুকে ঢুকে দেখবো এটার জন্য কোন কম্পিটিটর র্যাঙ্ক করতেছে, তার কোন জায়গার উইক পয়েন্ট আছে বের করতে হবে না? এটা তো মাত্র কিওয়ার্ড বের করলাম যে আচ্ছা এরা আছে, এবার এরা যে র্যাঙ্ক করতেছে, দেখা যাবে এই কিওয়ার্ডের জন্য 10 জন র্যাঙ্ক করতেছে, এটার জন্য আরো 10 জন, এটার জন্য আবার দেখুন অন্য 10 জন র্যাঙ্ক করতেছে। এখন আপনি কোনটার জন্য র্যাঙ্কে যাবেন এবং তাদের উইক পয়েন্ট কোথায় আছে সেগুলো বের করতে হবে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার আসেন দেখেন একটা জিনিস এবার খেয়াল করেন, রেজাল্টের দিকে একটু তাকান। এই যেখানে রেজাল্ট নামে একটা অপশন আছে, এই যে কিওয়ার্ড গুলো আমরা নিলাম, এসিএমরা বলতেছে ফ্লাই ফিশিং চেস্ট প্যাক, এই কিওয়ার্ডের জন্য গুগলে 4.7 মিলিয়ন রেজাল্ট আছে। 4.7 মিলিয়ন বলতে 4.7 মিলিয়ন ওয়েবসাইটের ইউআরএল ইন্ডেক্স করা আছে। আর কম আছে, আছে তো এই যে 7 লাখ 8 লাখ করেও আছে, বাট ম্যাক্সিমাম এই যে 5 লাখের একটা আছে, 1 লাখের একটা আছে। যেমন এই কিওয়ার্ডটা দেখেন, এই কিওয়ার্ডের জন্য বলতেছে 1 লাখ ইউআরএল হচ্ছে গুগল ইন্ডেক্স। আচ্ছা এখন চিন্তা করেন 4 লাখের সাথে ফাইট করে আপনি বেশি মজা পাবেন না 1 লাখের লগে ফাইট করে বেশি মজা পাবেন? 1 লাখের সাথে? 1 লাখের সাথে। তাহলে এই জিনিসগুলো দেখার ইস্যু যে আমার যে কিওয়ার্ড নিচ্ছি এই কিওয়ার্ডে টোটাল কি পরিমাণ লোকজন র্যাঙ্ক করে আছে। এটা একটু পরে যাব, এখন একটু ডেপথে যাব, আর যাব না আজকে, আর আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস আর একটু ডেপথে গিয়ে ঢুকবো আর কি, এখানে যাব না এখন। আজ যেভাবে আসি সেটা হচ্ছে যখন এইভাবে রিসার্চ বের করে ফেলবেন, একদম বেসিক রিসার্চ যেটা করলাম আর কি আজকে, এরকম রিসার্চ বের করে যদি ক্লায়েন্টকে দিয়ে দিতে হয়, এটুকুই কাজ। ক্লায়েন্ট যদি বলছে এটুকুই কাজ, আর কিছু করতে হবে না, জাস্ট কিওয়ার্ড গুলো বাইর করে দাও, এগুলো হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশন মিট করে কি কি কিওয়ার্ড আছে আমাকে দাও, তাইলে জাস্ট বের করে দিয়ে তাকে এই যেখানে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্টে ক্লিক করে অল, এন্ড এটাকে হচ্ছে এক্সেল এসে ডাউনলোড করে নিলে এটা আপনার এই যে এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গেল। আমি যদি একটু ওপেন করি একটু দেখাই, এই হচ্ছে এক্সেল ফাইলে এটা ডাউনলোড হয়ে গেছে, পুরা জিনিস একসাথে চলে আসছে। এটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট একটু বোল্ড করে দেন, যেমন দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডের ইন্টেনশন, প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই ট্রেন্ড দরকার হয় না, সো এই ট্রেন্ডটাকে ধরে আপনি কেটে দিতে পারেন, এটা ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই। প্রত্যেকটা কিওয়ার্ডের ডিফিকাল্টি আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি আছে, কম্পিটিটিভ ডেন্সিটি এটা কি ক্লায়েন্টের জন্য দরকার নাই, এটাও কেটে দিবেন। সার্চ ফিচার্স এটাও দরকার নাই, এটাও কেটে দিবেন। জাস্ট নাম্বার অফ রেজাল্ট এটাও কেটে দিবেন, এটাও ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই। এই জাস্ট এই কয়েকটা জিনিস ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করি একটা বেসিক কিওয়ার্ড রিসার্চ কাজের মধ্যে। বুঝতে পারছি? এটুকু করে দেখেন পুরো কিওয়ার্ড চলে আসছে, কমার্শিয়াল চলে আসছে, ভলিউম চলে আসছে, ডিফিকাল্টি চলে আসছে, সিপিসি চলে আসছে। এটাকে জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য মেকআপ টেকআপ করে দিয়ে দেন ক্লায়েন্টের সামনে, যেন ক্লায়েন্ট দেখতে পছন্দ করে আর কি, এই আর কিছু না। বুঝছেন স্যারেরা? বুঝছি, কিন্তু স্যার আমরা কি দিয়ে কাজ করবো? মোজ দিয়ে কাজ করবো নাকি এস এস মোরেশ মোরেশ দিয়ে কাজ করবো স্যার? এসিএম রাশ দিয়ে কাজ করব আমরা। এসিএম রাশ দিলে তো ওটা মনে হয় কিনতে হবে নাকি স্যার, না এটা ফ্রিতে পাওয়া যাবে? না, আমি ফ্রিতে দেখাই দিচ্ছি, আপাতত প্র্যাকটিস করার জন্য ফ্রিতেই চলবে, বাট এরকম যখন আপনি ক্লায়েন্টের জন্য বাল্ক আকারে অনেক বেশি কাজ করবেন, অনেক বেশি রিসার্চ করা দরকার হবে, তখন লাগবে, প্রিমিয়ামটাই লাগবে। আপাতত দরকার নেই, আপাতত জাস্ট এভাবে একটু করে দিয়ে জাস্ট আপনি ক্লায়েন্টকে জাস্ট সেন্ড করে দেন, শেষ। এই হচ্ছে আমাদের রিপোর্টিং হচ্ছে ডান। আপনি চাইলে এটাকে আর একটু বক্সে টক্সে করে বর্ডার টর্ডার দিয়ে একটু ডিফারেন্ট করে দিতে পারেন ক্লায়েন্টের জন্য, সো এগুলো একটু স্পেসিফাই থাকলো আর কি। এটাকে নিয়ে আসতে পারলে বুঝতে পারছি স্যার। জি, আল্লাহ। আল্লাহ কি স্যার?
না বলছি এটুকু ইনশাল্লাহ। বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে। দেন আসেন যাই এইখানে আবার। সো এটাকে আমরা ফ্রিতে কেমনে ব্যবহার করব? একটু আগে আমরা যে ট্যাম্প মেল নিছিলাম মনে আছে, মোজ অ্যাকাউন্ট খুলতে গিয়ে এই এসি আমরা যেহেতু কাজ করার সাথে সাথে চলে যাবে, বেশিক্ষণ করতে পারবেন না। তো এরকম একটা টেম্পোরারি, যে এই যে tempmail.org এই ওয়েবসাইটে আসবেন, এসে এরকম একটা টেম্পোরারি মেল নেবেন। এরকম মেল নেওয়ার পরে আপনি এসিএম রাশে আসবেন, এসিএম রাশে এসে সাইন আপে চলে যাবেন। সাইন আপে গিয়ে আপনি এখানে যে ইন্টার ইউর ইমেল, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আর এখানে আপনার যা মন চায়, যে মন চায় একটা পাসওয়ার্ড দিয়ে দেন। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করেন। আচ্ছা, আমাকে ব্লক করে রাখছে, আপনাদের এখানে ব্লক করবে না, আপনাদের এখানে ডিরেক্ট একটা কোড পাঠিয়ে দিবে। কোথায়? মেইলে। তো আপনারা এই ট্যাম্প মেইলে আবার যখন ফেরত আসবেন তখন দেখবেন এই যে এখানে এরকম একটা মেইল আসছে। মেইলটা ওপেন করলে একটা কোড নাম্বার পাবেন, এই যে এরকম একটা কোড নাম্বার পাবেন। তো কোড নাম্বারটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলেই আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সেভাবে যতবার লাগে করে নিতে পারেন। আর একটা জিমেল, একটা ব্যক্তিগত জিমেল দিয়ে একটা করে নেবেন, যেন 24 ঘন্টা পর পর এসে এসে জন্য রিসার্চ গুলো করতে পারেন। একটু কষ্ট হবে কারণ লিমিট ক্রস হয়ে যাবে, বারবার লিমিটের আওতায় পড়ে যাবেন। তার চেয়ে ভালো যদি আপনারা পারেন, এখানে কয়জন আছেন আপনারা অ্যাক্টিভ? অ্যাক্টিভ কয়জন থাকে আচ্ছা। আপনাদের? এই যে কয়জন এখানে আছেন, 4 জন বা 3-4 জন যে অ্যাক্টিভ, ওই যে, হ্যাঁ, আপনার সামনে 3 জন মোটামুটি থাকে, হারুন স্যার থাকে, অ্যাক্টিভ থাকে। আপনাদের নিজেদের মধ্যে ইন্টারনাল কোনো কমিউনিকেশন আছে? করেন? গ্রুপে না, হোক, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক? কার সাথে নাই? আপনারা দুজনের আছে হ্যাঁ টুকটাক আলাপ করে। টুকটাক? ওকে। ফাহিম ভাই, হ্যাঁ রবিন ভাই। ওনাদের 5 জন মিলে একটা গ্রুপ বানায় দেন, এই 5 জনকে নিয়ে, হ্যাঁ? আচ্ছা ভাই। আপনারা 5 জন মিলে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যেটা সহজে বলতে পারি, একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে এই গ্রুপ বাই টুলটা দাম হচ্ছে, এই যে পুরো প্যাকেজটার দাম হচ্ছে 800 টাকা। আপনাদের এটা আপাতত এখন লাগবে না, 800 টাকা দিয়ে এটা কেনার দরকার নাই। আপনারা যেটা কিনবেন সেটা হচ্ছে সিঙ্গেল টুল প্ল্যান। এখানে আসার পর এই গ্রুপ বাই সার্ভিস এখানে যদি কিনতে হয় আর কি, তাহলে সিঙ্গেল টুল প্ল্যান এটাতে চলে আসবেন। এসে এখান থেকে শুধু এসিএম ব্রাশটা কিনবেন। এসিএম ব্রাশটা খুঁজে বের করে দেখতে হবে। 200-400 টাকা মনে হয় এসিএম ব্রাশ, সিঙ্গেল, শুধু সিঙ্গেল কিনলে আর কি। আমি যদি দিই এসিএম ব্রাশ, সার্চ করি, এটার মধ্যে এই ঢুকতে যে যাই এটা বিপদে পড়ে যাবো। 350 টাকা। এই যে খেয়াল করেন এদিকে, 350 টাকা একটা টুলের দাম দাম হ্যাঁ। তো 350 টাকা দিয়ে আপনি হচ্ছে কিনে নিবেন 1 মাসের জন্য। 350 টাকা দিয়ে আহামরি কোনো ব্যাপার না। 350 টাকা নিয়ে বিড়ির খরচও না। তো এটা করতে পারেন। তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি এই 350 টাকা অনেক বেশি মনে হয়, তাহলে 2 জন মিলে কিনেন। একটা একটা অ্যাকাউন্ট কেনার পর, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করার পর একটা অ্যাকাউন্ট আপনারা সর্বোচ্চ 2 জন লোক চালাতে পারবেন। ঠিক আছে? 2 জনের বেশি হইলে কিন্তু ব্যান করে দিবে আবার এরা। এরা আবার আইপি ট্র্যাক করে। তো দুইটা ইয়েতে চালাতে পারবেন, পিসিতে চালাতে পারবেন। তো 150 টাকা করে দেবে পড়বে। এটা কিনে নিতে পারেন। একটা টুল, সিঙ্গেল একটাই কিনবেন, আর কিছু দরকার নাই। আমি তো এখন 1000টা টুল ইউজ করতেছি, এই জন্য এত টাকা দিতে হয়েছে। তো আপনারা 1 মাসের জন্য এটা কিনে নিলে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা হয়ে যাবে। আর যারা সিঙ্গেল কেনার মতো ক্যাপাবিলিটি রাখেন, তাহলে সিঙ্গেলই কিনে নিয়েন। কিনে নিয়ে জাস্ট ইউজ করেন। তবে মনে রাখেন, মাল্টিপল মানে 2 জন মিলে কিনেন, তাহলে একসাথে 2 জন কিন্তু ঢুকতে পারবেন না। ধরেন এখন যদি হারুন স্যার আর আমি কিনি, তাহলে হারুন স্যার যখন এখানে ঢুকে কাজ করতেছে তখন আমাকে অফলাইনে থাকতে হবে, আমি এখানে অ্যাকাউন্টে ঢুকতে পারবো না। হারুন স্যার লগ আউট হবে, আমি হচ্ছে ঢুকবো। বুঝতে পারছি? জি। এইভাবে চালাইতে হবে, নাহলে আইপিতে ইস্যু করবে এরা, ব্লক করে দেয়। বাকিটা 350 টাকা আমি মনে করি না খুব বেশি অ্যামাউন্ট। এবং দেখেন এখানে বলে দিচ্ছে 2টা ডিভাইস চালাতে পারবেন বা 2টা আইপি অ্যালাউড করবে। সো নো ইস্যুস। সো আপনারা 2টা আইপি দিয়ে চালাতে পারবেন অল টাইম। ক্লিয়ার? সো এই পেইড অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা, ব্লক হওয়ার, ডিলিট হওয়ার এই প্যারা প্যারা পাবেন না আর কি। আপনি স্মুথলি রিসার্চ করতে পারবেন। বারবার আপনাকে বাধা দিবে না, তোমার রিসার্চ শেষ, লিমিট শেষ, চেঞ্জ করেন, হাবি জাবি এগুলা দেখাবে না তখন। আর এমনি তো প্র্যাকটিস করতে গেলে এটা লাগবেই। সামনে আরো আরো অনেক কিছুই লাগবে। আমাদের ওয়েবসাইট লাগবে কাজ করতে গেলে, প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে ওয়েবসাইট দেখতে হবে। সো এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কিছুটা খরচা পানি আছে, এটা অস্বীকার করার কিছু নাই। অ্যান্ড এটাকে আপনার নিজের নিজের স্কিলের উপর ইনভেস্টমেন্ট ভেবেই কাজ করতে হবে। আমি আপনাদের একটা
রিসেন্ট ওয়েবসাইট দেখাই আমার, ওয়েট। হোল্ড অন। আজকে অনেক লম্বা সময় ক্লাস নিয়ে ফেললাম মনে হইতেছে না, মোটামুটি ভালোই। কিন্তু কিছু করার নাই, আজকে ক্লাসটা একটু লেন্দি গেছে। আমি আপনাকে just আমার 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 দুইটা ওয়েবসাইট দেখাই, 3-4টা ওয়েবসাইট দেখাই। দেখতেছেন স্ক্রিন আমার? হ্যাঁ, দেখতেছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি করি একটু বলি আপনাদের, তাহলে আশা করি এটাতে আপনারা ইন্সপায়ার হইতে পারবেন, হ্যাঁ, এবং হবেন আশা করি। এটা আগের ব্যাচেও বলছি, কিন্তু পোলাপাইন কি করতেছেন ওরাই জানে, আমি জানি না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যখনই কোনো ব্যাচ নেই, ওই ব্যাচের সাথে সাথে আমি নিজে একটা ওয়েবসাইট বানাই। ধরেন লেটস সে আপনার একটা ব্যাচ, তো আপনাদের আপনাদের দেখাইতে দেখাইতে আপনারা যখন এসইও কাজ আমি শিখাচ্ছি, তখন এসইও কাজটা তো আমাকে প্র্যাকটিক্যালি কোথাও না কোথাও অ্যাপ্লাই করে করে দেখাইতে হবে আপনাদের। তো আমি কি করি, আমি নিজে একটা ওয়েবসাইট বানায় ফেলি, বানায় আমি আমার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই কাজগুলো আপনাদের দেখাই। দেখানো যখন ব্যাচ শেষ হয়, তখন আমি ওয়েবসাইটগুলোকে বিক্রির জন্য এই ওয়েবসাইটে ছেড়ে দিই। যতটুকু কাজ করছি ততটুকু দিয়ে হচ্ছে ছেড়ে দিই। যেমন এই একটা ওয়েবসাইট, ই কমার্স স্টোরের একটা ওয়েবসাইট, এইটাকে আমি এখানে $498 ছেড়ে দেওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য হচ্ছে অ্যাড দিয়ে দিছি আর কি, লিস্টিং করে দিছি। এবং এইটা কেনার জন্য এখন পর্যন্ত হচ্ছে $50 একজন বিড করছে, $50 সে হলে সে কিনবে। আচ্ছা, এইটা আরেকটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমি $1000 দিয়ে বিক্রি করার জন্য হচ্ছে লিস্টিং করছি। ধরেন 1 লাখ টাকায় বিক্রি করতে চাই এই ওয়েবসাইটটা। ওয়েবসাইটের বয়স কিন্তু বেশি না, এই ওয়েবসাইটে আমি ধরনের কাজ করছি, আপনাদের ব্যাচ যে কদিন চলে এই কদিন ধরেন একটা ওয়েবসাইটের বয়স থাকে। এই ওয়েবসাইটে কেনার জন্য এখন পর্যন্ত $40 হচ্ছে অলরেডি, একটা বিড হয়েছে হচ্ছে $40। আরেকটা ওয়েবসাইট দেখেন, এটা এটা আমি $300 দিয়ে হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য বিড করছি, বাট অলরেডি একজন $200 দিয়ে হচ্ছে কেনার জন্য বিড করছে, রাজি হয়েছে। এবং 3টা বিট পড়ছে এখানে, 3টা বিট যদি দেখি নিলামে উঠছে আর কি, নিলামে দিয়ে দিছি আমাদের। হ্যাঁ, এই যে একজন 2 দিন আগে $200 দিয়ে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা কেনার জন্য রাজি হয়েছে। এই এই 3টা ওয়েবসাইট বানাইতে বা এই একটা একটা ওয়েবসাইট বানাইতে গিয়া আমার ধরেন সর্বোচ্চ, আমার তো ডোমেন হোস্টিং কিনতে, আমার শুধু হোস্টিং তো কিনতে হয় না, হোস্টিং আমার আছে, ওই খরচটা আমার বেঁচে যায়। তো ডোমেন আর থিম কিনতে গিয়ে আমার ধরেন সর্বোচ্চ একটা ওয়েবসাইটের পেছনে 5 থেকে 6 হাজার টাকা খরচ যায়। আমার কস্টিং এইটা, 5 থেকে 6 হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট রেডি করার পরে আমি এখানে এসে সাইটগুলো জাস্ট ছেড়ে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি, যা আসছে তার পুরোটাই আমার প্রফিট। এটা এই জন্য বললাম যে এটার একটা বিজনেস হইতে পারে। কিভাবে বিজনেস হইতে পারে, আমি জাস্ট এই ওয়েবসাইটের একটা উদাহরণ দেখাই আপনাদের। ধরেন আপনার একটা ব্লগ, আমরা তো এখন ই কমার্স ওইগুলো বুঝি না, আমরা ব্লগিং বুঝি, সো ব্লগ ওয়েবসাইট নিয়ে দেখাই। ধরেন যে পেট ফুড নিয়ে আপনি একটা আইটেম নিয়ে কাজ করেন, পেট ফুডের অনেক ডিমান্ড বাইরে, দ্যাটস হচ্ছে পেট ফুড নিয়ে দেখাচ্ছি। পেট ফুড নিয়ে দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে যেগুলো বিক্রি করার জন্য এখানে লিস্টিং করছে, $3,99,000 হচ্ছে এটা বিক্রি করতে চায়, বা $1,15,000 এটা বিক্রি করতে চায়। অলরেডি বিক্রি হয়েছে এমন কিছু দেখায়, যেমন রিসেন্টলি সোল্ড হয়েছে যেগুলা, রিসেন্টলি সোল্ড, হ্যাঁ রিসেন্টলি সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে এমন ওয়েবসাইটের লিস্ট দেখেন, তাইলে ভালো বুঝবেন। এই ওয়েবসাইট গুলো দেখেন, এই ওয়েবসাইটটা $3,000 বিক্রি হয়েছে, এটা $300 বিক্রি হয়েছে, হ্যাঁ, এটা এটা $399 বিক্রি হয়েছে, এটা $250 বিক্রি হয়েছে। ছোট ছোট ওয়েবসাইট, এগুলো খুব যে আহামরি খুব বড় বড় ওয়েবসাইট এমন না, এগুলো 1 টাকা ইনকাম করে না। দেখেন নেট প্রফিট জিরো, নেট প্রফিট জিরো, কোনো টাকা ইনকাম নাই। কিন্তু 1 বছরের ছোট ওয়েবসাইট, 1 বছরের ছোট ওয়েবসাইট বিক্রি করে দিচ্ছে। 1 বছর ছোট বলতে বুঝেন কত, 2 মাস 3 মাসের ওয়েবসাইট এগুলা কাজ করে ছেড়ে দেয়। যেমন এটা এটা বিক্রি হয়েছে 200 বিক্রি হয়েছে, এটা 200 বিক্রি হয়েছে। বহুত ওয়েবসাইট এরকম আছে যেগুলা এরকম আসে, মার্কেটে আসছে, আসে এসে কি করে ছেড়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, রাখে না। তো এটা একটা বিজনেস এরিয়া বলতে পারেন, যে একটা ল্যান্ডের মতো, কিনবো, কিছুদিন কাজ করব, করে এটাকে বিক্রি করে দেয় মার্কেটে, শেষ।
হ্যাঁ, সো এটা গেলো একটা টপিক পেট ফুডের উপর। আমি যদি পেট নিশের উপর শুধু দেখি, এরকম তাহলে বহুত পাবো যে পেটের উপরে আছে। এই যে সোল্ড হয়েছে $33,000 দিয়ে সোল্ড করছে, এটা তো দেখছি 3,000 দিয়ে, এটা $6 লাখ দিয়ে সোল্ড করছে। তা এটা $1,75,000 দিয়ে সেল, এটা $11,000 সেল করছে। ওকে, সো আমি আমি আজকে তাকাচ্ছিও না, এটা $1,000 সেল হয়েছে। সো এই ছোটগুলোর দিকেই তাকান, তারপরে দেখেন যে প্রচুর প্রচুর আর্নিং এখানে। সো অপরচুনিটি আছে, আপনার কস্টিং যেমন আর্নিংও তেমন, অপরচুনিটি আছে, বাট অপরচুনিটি গুলাকে ধরতে হবে। বাট ধরার জন্য ডেফিনেটলি বস, দিন শেষে কথা একটাই, কাজ শিখতে হবে, তুখোল লেভেলের কাজ শিখতে হবে। যদি শিখতে পারেন তাইলে এই জিনিসগুলা একদমই ইজি নিয়ে আসা। আজকে পর্যন্ত এটুকুই থাকবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে একটু ডেপথ রিসার্চ করার ট্রাই করব।